ভয়েস হচ্ছে ইংরেজি গ্রামারের এমন একটা টপিক যেটা আপনি সব সময় পাবেন, যে কোনো পরীক্ষাতে, ব্যাংক হোক, বিসিএস হোক, প্রাইমারি হোক, নবম গ্রেড বা দশম গ্রেডের অন্যান্য পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষাতে আপনি ইংলিশ গ্রামারের এই একটা টপিক থেকে কমন অবশ্যই অবশ্যই পাবেন। একদম মিস হয় না, মিস হয় না বললেই চলে। একটা বা দুইটা, এমনকি মাঝে মধ্যে ব্যাংকের পরীক্ষাতে 5টা প্রশ্নও থাকে। বিসিএস এর পরীক্ষাতে সর্বোচ্চ 2টা প্রশ্ন আসতে দেখা গেছে ভয়েস থেকে। তো ভয়েসটা এই কারণে খুব গুরুত্বপূর্ণ, এবং এই ভয়েসটা শুধু যে গ্রামারের জন্য গুরুত্বপূর্ণ ওইরকম না, আপনি যখন ট্রান্সলেশন করতে যাবেন তখনও এই ভয়েস আপনাকে হেল্প করবে। তো আমরা একটু প্রিভিয়াস প্রশ্নগুলো দেখি এখান থেকে কি টাইপের প্রশ্ন আসছে। যেমন এইটা হচ্ছে যে আপনার কোনটা কারেক্ট প্যাসিভ ভয়েস ওইটা জানতে চেয়েছে। এটাও কারেক্ট প্যাসিভ ভয়েস জানতে চেয়েছে। আপনি একটু বাক্যের ধরনগুলা খেয়াল করেন, কোন ধরনের বাক্যগুলো আসে। এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, এইটাকে প্যাসিভ করতে বলছে। তারপর এইটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, 39তম বিসিএস এ আসছে। তারপরে হচ্ছে এখানে কোনটা কারেক্ট সেন্টেন্স সেটা আইডেন্টিফাই করতে বলছে। এটা অবশ্য একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স বলা যেতে পারে। এইটাও কিন্তু দেখেন একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আসছে 45 বিসিএস এ। তারপরে হচ্ছে এইটা অ্যাসার্টিভ সেন্টেন্স 45 বিসিএস এ আসছে। এইটা আবার কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স 44 এ আসছে। তারপরে এইটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা 44 এ আসছে। তারপর নোবডি ট্রাস্টস এ ট্রেইটর, এটাও একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যদি এটা একটা নেগেটিভ সেন্টেন্স, 43-তে আসছে। এইটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স 41-এ আসছে। এটাও ইন্টারোগেটিভ দেখেন 40 বিসিএস এ আসছে। এইটাও একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স 37-এ আসছে। তারপর ইউ মাস্ট শাট দিস ডোরস, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, দেখেন এই যে প্রিভিয়াস প্রশ্নগুলা, এগুলা থেকে আমরা একটা যদি সামারি করি সেক্ষেত্রে আমরা মোটামুটি এই সামারিটা করতে পারি। সেটা হইলো ভয়েস থেকে যেই সমস্ত প্রশ্ন আসে তার মধ্যে আহ, দুই ধরনের প্রশ্ন হয় সাধারণত। আহ, দুই ধরনের প্রশ্ন বেশি আসে, একটা হচ্ছে অ্যাসার্টিভ এবং আরেকটা হচ্ছে আপনার ইন্টারোগেটিভ। বিশেষ করে ইন্টারোগেটিভ থেকে আপনার বেশি প্রশ্ন আসতে দেখলাম আমরা। তাইলে আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে এটা ভালোভাবে পড়তে পারি, তাহলে আমাদের অনেক প্রশ্ন দেখা যাবে কমন পড়বে। আচ্ছা, দেখেন এখানে একটা বাক্য দেওয়া আছে যে আমার কলমটি চুরি হয়েছে। আমার কলমটি চুরি হয়েছে। এখানে দেখেন আহ, আমার কলমটি তো কেউ একজন চুরি করেছে। এখন কে চুরি করেছে সেটা আমি আসলে জানি না, কেউ একজন চুরি করেছে। কিন্তু এইখানে এই যে চুরি করার যে কাজটা, চুরি করার কাজটা যে করে, চুরি করার কাজটা যে করবে, সে কিন্তু আসলে এখানে নাই, উপস্থিত নাই। আমি যদি এরকম বলতাম যে একজন চোর আমার কলমটি চুরি করেছে, সেক্ষেত্রে হয়তো যে হ্যাঁ, চোর হচ্ছে চুরির কাজটা করেছে, এক্ষেত্রে আমি এটা বলতে পারতাম। কিন্তু এইখানে কিন্তু আমি কোনো কিছু আসলে যে চুরির কাজটা করে সে কিন্তু আসলে এখানে নাই, তাকে আমি এখানে পাচ্ছি না। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস, এইটা বুঝতে হইলে আমাদেরকে দুইটা জিনিস একটু ভালোভাবে জানতে হবে। সেটা হচ্ছে অ্যাকশন ডুয়ার এবং হচ্ছে অ্যাকশন রিসিভার। এবং এটা যে আপনাকে শুধু ভয়েস এর ক্ষেত্রে হেল্প করবে এরকম না, এটা আপনাকে আরেকটা জায়গাতে হেল্প করবে, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। যখন আপনারা রাইট ফর্ম ভার্ব পড়বেন তখন এই পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা হবে। আপাতত আমরা ভয়েসে থাকি। তো অ্যাকশন ডুয়ার এবং হচ্ছে অ্যাকশন রিসিভার, এটা দিয়ে আসলে কি বোঝায় দেখেন, এখানে 3টা বাক্য দেওয়া আছে। হি প্লেইজ ফুটবল, হি ইটস রাইস, দ্য ম্যানেজার অ্যাপ্রুভ দ্য লোন। অ্যাকশন ডুয়ার বলতে বোঝায় যে কাজটা করে, যে কাজটা করে অর্থাৎ অ্যাকশনটা যে সম্পন্ন করে। যেমন এইখানে হি প্লেইজ ফুটবল, তাহলে এই খেলার কাজটা কে করে? সে করে, সাবজেক্ট করতেছে। হি ইটস রাইস, এই যে খাওয়ার কাজটা, খাওয়ার কাজটা কে করে? হি করে। দ্য ম্যানেজার অ্যাপ্রুভ দ্য লোন, এখানে এই লোন অ্যাপ্রুভের কাজটা কে করে? দ্য ম্যানেজার করে। তাহলে এই যে 3টা বাক্য আছে, এই 3টা বাক্যের মধ্যে এই যে সাবজেক্ট হি, হি এবং দ্য ম্যানেজার, এই 3টাই হচ্ছে অ্যাকশন ডুয়ার, এই 3টাই হচ্ছে অ্যাকশন ডুয়ার। আচ্ছা, তাহলে অ্যাকশন রিসিভারটা কে? কে অ্যাকশন রিসিভার হয়? অ্যাকশন রিসিভার বলতে মূলত বোঝানো হয় অ্যাকশনের ফলাফল বা কনসিকুয়েন্সটা যে ভোগ করে, বা কনসিকুয়েন্সটা যার উপরে আসলে আহ, হয়, তাকে বলা হয় অ্যাকশন রিসিভার। যেমন দেখুন এখানে বলেছে হি প্লেইজ ফুটবল, হি প্লেইজ ফুটবল। তাহলে এইখানে দেখেন এই যে হি প্লেইজ ফুটবল, এখানে এই প্লে করা হয় কাকে? ফুটবলকে। আপনি ফুটবলকে লাথি মারতেছেন,
তাহলে এখানে আপনার যে লাথি মারার অ্যাকশনটা, খেলার যে অ্যাকশনটা, সেটা রিসিভ করতেছে ফুটবল। হি ইটস রাইস, তাহলে এখানে রাইসটাকে আপনি খাচ্ছেন, তাহলে এখানে অ্যাকশন রিসিভার হচ্ছে রাইস। দ্য ম্যানেজার অ্যাপ্রুভ দ্য লোন, তাহলে এখানে এই লোনের যে অ্যাপ্রুভালের কাজটা সেটা করতেছে ম্যানেজার, কিন্তু এই অ্যাপ্রুভ কোনটা হচ্ছে? অ্যাপ্রুভ হচ্ছে দ্য লোন, তাহলে লোন হচ্ছে অ্যাকশন রিসিভার। ঠিক একইভাবে দেখেন, দ্য বয় কিকড দ্য বল, দ্য বয় কিকড দ্য বল, তাহলে এইখানে এই দ্য বয় হচ্ছে ডুয়ার, আর এই যে বলটাকে কিক করলো এই বলটা হচ্ছে রিসিভার, সে কিকটা খাইছে, সে কিকটা খেয়েছে। ঠিক আছে, তাহলে দেখেন এইখানে আমরা এই ফুটবল হচ্ছে রিসিভার, হি ইটস রাইস, এখানে রাইস হচ্ছে রিসিভার, দ্য ম্যানেজার অ্যাপ্রুভ দ্য লোন, এই লোনটা হচ্ছে অ্যাকশনের রিসিভার। এখন দেখেন এই যে বাক্যটা, দ্য বয় কিকড দ্য বল, দ্য বয় কিকড দ্য বল, ছেলেটি বলটিকে কিক করলো। এই একই বাক্যটাকে আমি যদি এইভাবে লিখি, দ্য বল ওয়াজ কিকড বাই দ্য বয়, বলটি ছেলেটির দ্বারা কিক করা হয়েছে, বলটি ছেলেটির দ্বারা কিক করা হয়েছে। দেখুন দুইটা বাক্যের অর্থ কিন্তু একই, দুইটা বাক্য সেম অর্থটা কিন্তু প্রকাশ করছে, কিন্তু দুইটা বাক্যের ফরমেশন হচ্ছে ভিন্ন ভিন্ন, দুইটা বাক্যের ফরমেশন হচ্ছে ভিন্ন ভিন্ন। তাহলে ফরমেশনটা কিভাবে ভিন্ন হইলো? দেখেন শুরুর যে বাক্যটা, দ্য বয় কিক দ্য বল, এখানে দ্য বয় হচ্ছে ডুয়ার, সাবজেক্ট পজিশনে যে অ্যাকশন ডুয়ার সেই আছে, কিন্তু সেকেন্ড যেই সেন্টেন্সটা এইখানে রয়েছে, দ্য বল ওয়াজ কিকড বাই দ্য বয়, তাহলে এইখানে কি হইলো, যে অ্যাকশন রিসিভার সে সাবজেক্ট পজিশনে আছে। এই দুইটা বাক্য থেকে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভটা চিনতে পারবো। যদি কোনো বাক্যের সাবজেক্ট পজিশনে অ্যাকশন ডুয়ার থাকে সেটাকে আমরা বলি অ্যাক্টিভ সেন্টেন্স, আর যেই বাক্যের সাবজেক্ট পজিশনে অ্যাকশন রিসিভার থাকে তাকে আমরা বলি প্যাসিভ ভয়েস। অর্থাৎ আমরা যদি সংক্ষেপে একটা টেবিলের মাধ্যমে দেখি তাহলে আমরা এইটা দেখতে পারি যে অ্যাক্টিভ ভয়েস সেখানে কি হয়, সেখানে শুরুতে সাবজেক্ট পজিশনে অ্যাকশন ডুয়ার থাকে, এরপরে ভার্ব থাকে, এরপরে ওই ভার্ব বা অ্যাকশনের রিসিভার থাকে, যেমন দ্য বয় কিকড দ্য বল। আর প্যাসিভ ভয়েসে হয় উল্টা, প্যাসিভ ভয়েসে কি হয়, সাবজেক্ট পজিশনে অ্যাকশন রিসিভার থাকে, এরপরে ভার্ব থাকে এবং এরপরে অবজেক্ট থাকে। তাহলে এটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। এই যে অ্যাকশন ডুয়ার, এটাকে অনেক সময় এজেন্টও বলা হয়, এজেন্ট, এটাকে বাক্যের এজেন্টও বলা হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ অ্যাকশন ডুয়ার সে যদি সাবজেক্ট পজিশনে থাকে তখন সেটাকে আমরা বলবো বাক্যের এজেন্ট। তাহলে আমাদের মূলত যে কাজটা করতে হবে এই ভয়েসের ক্ষেত্রে, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে আমরা ট্রান্সফার করব, ট্রান্সফর্ম ট্রান্সফর্ম করব, ট্রান্সফরমেশন হবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে। তাহলে এই যে প্যাসিভ স্ট্রাকচারটা, রিসিভার প্লাস ভার্ব প্লাস হচ্ছে ডুয়ার, এটাকে আরেকটু বিস্তারিতভাবে এইভাবে লেখা যায়। কিভাবে? দেখেন, দ্য বুক ওয়াজ স্টোলেন বাই হিম, আমি যদি বাক্যটা এইভাবে লিখতাম, হি স্টোল, হি স্টোল দ্য বুক, হি স্টোল দ্য বুক, আমি বাক্যটা যদি এভাবে লিখতাম হি স্টোল দ্য বুক, তাহলে এখানে এই যে হি, হি হচ্ছে কি, হি হচ্ছে এডি, এডি মানে হচ্ছে অ্যাকশন ডুয়ার, আর এই যে দা বুক, দা হচ্ছে কি, দা বুক হচ্ছে অ্যাকশন রিসিভার, আমি সংক্ষেপে লিখলাম এয়ার। তাহলে এটা হচ্ছে আমার অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ সেন্টেন্সের প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে এইটা, যে বইটি তার দ্বারা চুরি হয়েছে, বইটি তার দ্বারা চুরি হয়েছে। তো দেখেন, দ্য বুক ওয়াজ স্টোলেন বাই হিম। এখন আপনি এই স্ট্রাকচারের সাথে মিলান, দ্য বুক এটা হচ্ছে আমার অ্যাকশন রিসিভার, এই যে এখানে বি ভার্ব আসছে, ভার্বের পাস্ট পার্টিসিপল বসছে, এই যে বাই বসছে, এবং এখানে অ্যাকশন ডুয়ারের অবজেক্ট ফর্মটা বসে গিয়েছে। তাহলে আমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন আমার, আপনি অর্থটা মাথায় রাখবেন, অর্থটা অর্থটা মিললো কিনা সেটা আপনি মাথায় রেখে অ্যাক্টিভ থেকে প্যাসিভটা খুব ইজিলি করতে পারবেন। যেমন হি স্টোল দ্য বুক, সে বইটি চুরি করেছে। তাহলে আমি যদি এটার প্যাসিভ করি তাহলে কি হবে, যে তার দ্বারা বইটি চুরি হয়েছে, তার দ্বারা বইটি চুরি হয়েছে। হ্যাঁ, আবার ধরেন আমি বললাম যে আম, এরকম বললাম যে সে সে গ্লাসটি ভেঙেছে, সে গ্লাসটি ভেঙেছে। এটাকে আমি যদি প্যাসিভ করি তাহলে কি হবে, গ্লাসটি তার দ্বারা ভাঙা হয়েছে, গ্লাসটি তার দ্বারা ভাঙা হয়েছে।
ঠিক আছে? তাহলে এভাবে আপনি যখন একটা অ্যাক্টিভ ভয়েস করবেন, তাহলে মনে মনে আগে অর্থটা ঠিক করে নেবেন। অর্থ ঠিক করলে আর স্ট্রাকচার মুখস্থ করতে হয় না। ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ যা যা পড়লাম সেটা একটু সামারি আমরা এখন দেখবো। দেখেন এখানে তিনটা বাক্য আছে, আই স্টোল দ্য মাফিন। তাহলে এখানে এই যে প্রতিটা বাক্যেই যে সাবজেক্ট, এই সাবজেক্টটাই হচ্ছে অ্যাকশন ডুয়ার। আই স্টোল দ্য মাফিন, আই টুক এ বাইট অফ দ্য মাফিন, আই এইট দ্য হোল মাফিন, সবগুলো হচ্ছে অ্যাকশন ডুয়ার। ঠিক আছে? এবং এই যে স্টোল, টুক, এইট, এগুলার এই অ্যাকশনটার রিসিভার হচ্ছে যথাক্রমে দ্য মাফিন, এ বাইট অফ দ্য মাফিন, দ্য হোল মাফিন। ঠিক আছে? তাহলে এখানে আমরা একটু আগে এটা আলোচনা করেছি যে ক্রিয়ার কর্তা বা কার্য সম্পাদনকারীকে এজেন্ট বলা হয়, অর্থাৎ যেটাকে আমরা অ্যাকশন ডুয়ার বললাম, অ্যাকশন ডুয়ার। ঠিক আছে? আর সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে অ্যাকশন ডুয়ারও হইতে পারে, অ্যাকশন রিসিভারও হইতে পারে, দুইটা হইতে পারে। যেমন প্যাসিভ ভয়েসে কি হয়, একটু আগে আমরা কি দেখলাম, যে প্যাসিভ স্ট্রাকচার, এই যে এখানে এখানে সাবজেক্ট কিন্তু রিসিভার, সাবজেক্ট যে কেউ হইতে পারে, সাবজেক্ট রিসিভারও হইতে পারে, সাবজেক্ট অ্যাকশন ডুয়ারও হইতে পারে। কিন্তু এজেন্ট বা অ্যাকশন ডুয়ার, সে শুধু তার কাজটা হবে কি, তার কাজটা হচ্ছে অ্যাকশনটা ডান করতেছে। ঠিক আছে? তাহলে দেখেন আই ইট রাইস, তাহলে রাইস ইজ ইটেন বাই মি। তাহলে এখানে এই যে আই, সে হচ্ছে এজেন্ট, এজেন্ট বা হচ্ছে অ্যাকশন ডুয়ার। কিন্তু এই যে রাইস, রাইস কিন্তু এখানে সাবজেক্ট হলেও সে অ্যাকশন ডুয়ার বা সে এজেন্ট না। তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে সাবজেক্ট পজিশনে যদি অ্যাকশন রিসিভার থাকে তাহলে সেইটা হয় প্যাসিভ, আর সাবজেক্ট পজিশনে যদি এজেন্ট বা অ্যাকশন ডুয়ার থাকে তাহলে সে হবে অ্যাক্টিভ। তাহলে আমরা যদি সামারি করি, সামারিটা হচ্ছে এরকম, যে যদি সাবজেক্ট পজিশনে এজেন্ট থাকে বা অ্যাকশন ডুয়ার থাকে সেটা অ্যাক্টিভ সেন্টেন্স, আর যদি সাবজেক্ট পজিশনে অ্যাকশন রিসিভার থাকে তাহলে সেটা হবে প্যাসিভ সেন্টেন্স। ঠিক আছে? ওকে। তাহলে এটা এখানে দেখেন এই যে দেওয়া আছে, ভার্বটি প্যাসিভ হবে, অ্যাক্টিভ ভয়েস হবে। তারপরে এখন দেখেন আমরা আমরা হচ্ছে কোন কোন ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। আচ্ছা, দেখেন কি বলছে, দ্য চাইল্ড ব্রোক দ্য ল্যাম্প। তাহলে এখানে দ্য ল্যাম্প হচ্ছে কি, অ্যাকশন রিসিভার। থমাস এডিসন ইনভেন্টেড দ্য লাইট বাল্ব, তাহলে এটা হচ্ছে অ্যাকশন রিসিভার। সামওয়ান রবড দ্য ব্যাংক, এটা হচ্ছে অ্যাকশন রিসিভার। তাহলে এই অ্যাকশন রিসিভার যেসব ভার্বের থাকবে সেগুলোকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো, প্যাসিভ স্ট্রাকচার আমি নিতে পারবো, কারণ প্যাসিভ স্ট্রাকচারে তো আমার অ্যাকশন রিসিভারটা সাবজেক্ট হিসেবে লাগবে। কিন্তু দেখেন কিছু কিছু ভার্ব আছে যাদের কোনো অ্যাকশন রিসিভার থাকে না, যেমন সামথিং স্ট্রেঞ্জ হ্যাপেন্ড। তাহলে এখানে অ্যাকশন রিসিভার কই, অ্যাকশন রিসিভার নাই। আই স্লেপ্ট, আই স্লেপ্ট ওয়েল লাস্ট নাইট, আমি ভালো ঘুমিয়েছি। তাহলে এখানে তো অ্যাকশন রিসিভার নাই, অর্থাৎ এখানে অবজেক্ট নাই। এখানে স্লিপকে আপনি যদি কে বা কাকে দিয়ে প্রশ্ন করেন তাহলে কিন্তু কোনো উত্তর আপনি পাচ্ছেন না। উত্তর হয় এরকম, প্রশ্ন হয় এরকম যে আমি কখন ঘুমিয়েছিলাম, কখনের উত্তর হচ্ছে এই লাস্ট নাইট। বা আমি কেমন ঘুমিয়েছিলাম সেটার উত্তর হচ্ছে ওয়েল, তাহলে এখানে কোনো অবজেক্ট নাই, তাহলে স্লেপ্টের আপনি এটার প্যাসিভ ভয়েস করতে পারবেন না। আই লিভড দেয়ার ফর এ ইয়ার, এখানে কিন্তু অবজেক্ট নাই। তাহলে যেই ভার্বগুলোর অবজেক্ট থাকে না সেই ভার্বগুলোকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব, এবং ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ হয় না, প্যাসিভ আমরা করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, যে কোনো সেন্টেন্সের, একদম যে কোনো সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে কিছু কমন বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। তিন ধরনের সেন্টেন্সের আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, তিন ধরনের। একটা হচ্ছে অ্যাসার্টিভ, আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ, এবং আরেকটা হচ্ছে ইম্পারেটিভ। এই তিন সেন্টেন্সের বাইরে অন্য সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করা যায় না। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে আমাদের একটা কমন স্ট্রাকচার ফলো করতে হবে। সেই কমন স্ট্রাকচারটা কি? কমন স্ট্রাকচার হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকে সেটা প্যাসিভ ভয়েস সাবজেক্ট হয়। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে অ্যাকশন রিসিভার, সেইটাই প্যাসিভ ভয়েসে হয়ে যাবে সাবজেক্ট। একটু আগে কিন্তু আমরা দেখেছিলাম যে প্যাসিভ ভয়েসের সাবজেক্টে কে বসে, প্যাসিভ ভয়েস সাবজেক্টে বসে অ্যাকশন রিসিভার। ঠিক আছে? তাহলে এই অ্যাকশন রিসিভারটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। এগুলো আপনার মুখস্থ করেন না, আমরা তো এক্সাম্পল দিব, এক্সাম্পল দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপরে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের টেন্স অনুযায়ী বিভার্ব বসবে। এরপরে সবসময় এই বিভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হবে, এবং এরপরে অ্যাক্টিভ ভয়েসের যেটা অ্যাকশন ডুয়ার ছিল সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। তাহলে এই যে প্যাসিভ ভয়েসের অবজেক্ট সেটা হবে অ্যাকশন ডুয়ার। ঠিক আছে? আমরা জানি, আমি 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 বুঝতে পারতেছি এটা, এই যে এতক্ষণ বললাম এটা আপনার মাথার উপর দিয়ে গেছে, এটা আপনার মাথার উপর দিয়ে গেছে। তাহলে এইটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। এখন আসেন, এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সবসময়
মাথায় রাখবেন যে যখন আমি ভয়েস চেঞ্জ করব, যখন আমি ভয়েস চেঞ্জ করব, তখন তখন হচ্ছে কখনোই টেন্সের কোনো পরিবর্তন হয় না। মানে হচ্ছে টেন্স, ধরেন একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স হয়তো আপনার প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, সেটাকে আপনি যখন ভয়েস চেঞ্জ করবেন তখন সেটা অন্য টেন্সে পরিবর্তন হবে না, অর্থাৎ প্রেজেন্ট টেন্সটা প্রেজেন্ট টেন্সই থাকবে। এখন আসেন আমরা কিছু কমন স্ট্রাকচার দেখি যে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে হচ্ছে প্যাসিভে পরিণত করতে পারি। শুরুতে আসেন আমরা দেখব ইনডেফিনিট। আপনাদের গত যে ক্লাসটা হয়েছে সেখানে টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা জানেন যে কোন টেন্সে কখন কি স্ট্রাকচার হয়, এটা আপনারা গতকালকের ক্লাসে করেছেন, সুতরাং এইটা আমি বিস্তারিত কোনো আলোচনা করছি না। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং হচ্ছে ফিউচার ইনডিফিনিট। দুনিয়াতে কেবল দুইটা টেন্স আছে যেখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে না। একটা হইলো প্রেজেন্ট ইনডিফিনিট এবং আরেকটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এদের কোনো অক্সিলিয়ারি ভার্ব হয় না। যে এই যে দেখেন স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, লেখেন প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আপনি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন। তাহলে ওই যে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করতে হয়, এটা তো সব সেন্টেন্সের ক্ষেত্রে সত্য। এই যে এখানে আই ছিল অ্যাকশন ডুয়ার, সে চলে গেছে শেষে অবজেক্ট পজিশনে। এখানে রাইস ছিল অ্যাকশন রিসিভার, এই রাইসটা এখানে সাবজেক্ট পজিশন চলে আসছে প্যাসিভ স্ট্রাকচারে। আর এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা বি ভার্ব হিসেবে এম ইজ আর আনি সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে এম আসতে পারে, ইজ আসতে পারে, আর যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা আর আনবো। ঠিক আছে, তাহলে রাইস ইজ ইটেন বাই মি। ওকে, এরপরে দেখেন পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে পার্থক্য জায়গাটা হচ্ছে এই যে এম ইজ আর, এম ইজ এর জায়গায় হচ্ছে ওয়াজ ওয়ার আসবে। এটাই হচ্ছে পার্থক্য জায়গা, অন্য কোনো পার্থক্য নাই। বাকি সবটাই সেম, এই যে সাবজেক্ট অবজেক্ট এটা সেম। আর ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে শেল উইল বসে, শেল অথবা উইল বসে। এইখানে এক্সট্রা করে আমার অক্সিলারি ভার্ব হিসেবে আমি একটা বি ভার্ব নিয়ে আসবো। তাহলে আই শেল ইট রাইস, সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন সবকিছু সেম, জাস্ট এই উইলের পরে বা শেলের পরে একটা বি ভার্ব আসবে, এরপরে ভি3, আর কোনো পার্থক্য নাই। এই গেল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এরপর আসেন কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্সে কি থাকে? কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে ভার্বের সাথে একটা আইএনজি থাকে, ভার্বের সাথে একটা আইএনজি থাকে কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে এই আইএনজিটা আমি কোথায় ব্যবহার করছি। আচ্ছা, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তো দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর বসে, আর সাথে হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসে। এই যে ভার্বের সাথে আইএনজি, এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। আপনাদেরকে একটু স্মরণ করে দিলাম, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা পার্টিসিপল এবং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এটা কিন্তু অ্যাডজেক্টিভ না। ঠিক আছে, আবার এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইটিং ভার্ব প্লাস আইএনজি, এটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। এই যে রাইটিং, এটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, আচ্ছা তাহলে এইখানে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে জাস্ট একটা জিনিস আমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ইটিং, এই ইটিংটাকে আমি পাস্ট পার্টিসিপল করব। তাহলে পাস্ট পার্টিসিপল এখানে হয়ে গেল ইটেন, ইটের পাস্ট পার্টিসিপল ইটেন। কিন্তু এই যে ইটিং এর সাথে এই যে আইএনজি আছে, এই আইএনজি তো এখানে বসাইতে হবে। এটার জন্য আমি এখানে আনবো বিইং। তাহলে কন্টিনিউয়াস টেন্সে আমি নিয়ে আসবো বিইং। দেখেন আই এম ইটিং রাইস, রাইস ইজ বিইং ইটেন বাই মি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও একই রকম, জাস্ট পার্থক্য জায়গাটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যার হয়, আর এখানে বিইং আর সবকিছু সেম থাকে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আমি মোটামুটি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি ফিউচার কন্টিনিউয়াস টেন্স থেকে আপনি কোনোদিন পরীক্ষাতে কখনো কোনো প্রশ্ন পাবেন না। কেন পাবেন না? না পাওয়ার কারণ হচ্ছে এইটার যে প্যাসিভ স্ট্রাকচার, এই প্যাসিভ স্ট্রাকচারটা আসলে একটু অড, মানে এটা প্রচলিত না। কেমন প্রচলিত দেখেন, মিতা উইল বি রাইটিং আ লেটার, এটা হচ্ছে আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে এইটাকে আপনি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন, এক্সট্রা করে একটা বিইং আনতে হবে। এই যে উইল বি বি বিইং, উইল বি বি বিইং, এই উইল বি বি বিইং এটা উচ্চারণ করতেও ঝামেলা, এবং এইটা সচরাচর ফর্মাল ইংরেজিতে এটা ইউজ করা হয় না। এই কারণেই আপনি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কোন রকমের কোনো প্রশ্ন দেখবেন না বিসিএস বা ব্যাংকে কোনো চাকরি পরীক্ষাতে আসছে। তাহলে এটা আপনি চাইলে স্কিপও করতে পারেন। স্কিপ করার এটা তো ইজি আছে, স্কিপ করলেও করতে পারেন, নাও করতে পারেন, খুবই ইজি। জাস্ট এই উইল বি
উইল বির পরে একটা বিং চলে আসবে। তাহলে ইনডিফিনিট গেল, কন্টিনিউয়াস গেল, এরপরে হচ্ছে পারফেক্ট। পারফেক্ট বলতে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং হচ্ছে ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে আমরা জানি হ্যাজ বসে অথবা হ্যাভ বসে, আর পাস্ট পারফেক্টে হচ্ছে হ্যাড বসে সবসময়। এখানে এক্সট্রা করে যেটা আসবে সেটা হচ্ছে বিন। জাস্ট হ্যাজের পরে অথবা হ্যাডের পরে একটা করে বিন আসে, আর কোনো ধরনের চেঞ্জ নাই, বাকি সবকিছুই সেম। সাবজেক্ট অবজেক্ট করা, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এগুলো সেম সেম, ঠিক আছে। আর ফিউচার পারফেক্টের ক্ষেত্রে শেল হ্যাভ, উইল হ্যাভ, এগুলোর পরে জাস্ট একটা বিন বসে, আর কোনো পার্থক্য নাই। তাহলে এই হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের বিভিন্ন টেন্সের ক্ষেত্রে আমি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এখন এখানে বাকি যে আরো তিনটা টেন্স থাকে, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এইগুলার আসলে কোনো অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন হয় না। কেন হয় না? কারণ হচ্ছে যে এগুলা করা ঝামেলা। কেন ঝামেলা? আমি যদি এরকম বলি যে আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 আওয়ার্স, এটাকে যদি আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন তাহলে কি করতে হবে? দিস ওয়ার্ক হ্যাজ বিন বিং ডান, হ্যাজ বিন বিং ডান বাই মি ফর 2 আওয়ার্স। এই যে বিন বিং, এই বিন বিং আসলে ফর্মাল ইংরেজিতে ইউজ হয় না। এই কারণে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তন আপনি আসলে দেখবেন না, কোনো পরীক্ষাতে এগুলো আসে না। আচ্ছা, এতক্ষণ ধরে তো আমরা বক বক করলাম, এবার আমরা কিছু প্র্যাকটিস করি। দেখেন এখানে বলছে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। তাহলে এটা কোন ধরনের টেন্সে আছে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটে আছে। তাহলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি? তাহলে এখানে দেখেন এই যে ফরচুন, এটা হচ্ছে আমার অ্যাকশন ডুয়ার, আর এই যে দ্য ব্রেভ, এটা হচ্ছে অ্যাকশন রিসিভার। মানে সহজ কথায় ফরচুন সাবজেক্ট এবং দ্য ব্রেভ হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি করি? আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করি, তাহলে এখানে আসবে হচ্ছে দ্য ব্রেভ। তাহলে এটা তো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে হয় ইজ বসবে, না হয় আর বসবে। তাহলে দ্য ব্রেভ ইজ অথবা আর ফেভার্ড, ফেভার্ড বাই ফরচুন, ফরচুন এটা হবে। এইখানে ট্রিকি যে বিষয়টা বা চ্যালেঞ্জিং যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে ইজ হবে নাকি আর হবে। আপনারা নাউনে দেখেছিলেন যে যখন বাক্যের সাবজেক্ট পজিশনে কোনো দা প্লাস অ্যাডজেক্টিভ বসে, তখন সেই অ্যাডজেক্টিভটা আর অ্যাডজেক্টিভ থাকে না, সেটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। তাহলে এখানে দা হচ্ছে প্লুরাল কমন নাউন। তাহলে দা এর সাথে আমি এখানে ইজ বসাইতে পারবো না, আমার বসাইতে হবে আর। দ্য ব্রেভ আর ফেভার্ড বাই ফরচুন, ঠিক আছে। তাহলে সঠিক উত্তরটা হবে দ্য ব্রেভ আর ফেভার্ড বাই ফরচুন। ওকে, এরপরে দেখেন উই ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। উই ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, এইটার এইটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন আপনারা। আমি আপনাদের চ্যাট বাক্সটা ওপেন করে দিলাম, এইটার উত্তর হচ্ছে আপনারা করেন। উই ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, বলেন। উই ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার কিভাবে বলেন? উই ইনফর্মড দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। দ্য ম্যাটার ওয়ার ইনফর্মড বাই দ্য পুলিশ। ওকে, দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার বাই আস। পুলিশ ওয়ার ইনফর্মড, ফরচুনের আগে দা অলসো, এখানে ভুল হয়েছে। হ্যাঁ, এখানে ভুল হচ্ছে, এখানে এখানে এই বাই, এখানে বাই ফরচুন হবে, দা হবে না। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি আপনারা এখানে অনেকেই পারছেন অনেকেই পারেন নাই, বুঝতে পারছি। তাহলে এখানে আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস আমি করলে কিভাবে করব, দেখেন এখানে অনেকে যে ভুলটা করছেন সেটা হচ্ছে যে অফ দ্য ম্যাটারকে আপনারা সাবজেক্ট করে ফেলছেন। একটু চিন্তা করে দেখেন তো, এখানে আমার অ্যাকশনের রিসিভারকে উই ইনফর্ম, আমরা ইনফর্ম করলাম, কাকে ইনফর্ম করলাম? দা পুলিশকে। তাহলে এই ইনফর্ম কাজের যে রিসিভার, সেই রিসিভার হচ্ছে দা পুলিশ, এটা হচ্ছে আমার অ্যাকশন রিসিভার। তাহলে এইটাই তো আমার প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে আমি এখানে লিখবো দা পুলিশ, এটা হচ্ছে আমার প্যাসিভ ভয়েস সাবজেক্ট। আর আপনারা না ফ্রেজ এন্ড ক্লজ পড়ছেন, তো ফ্রেজ এন্ড ক্লজ, এই যে অফ দ্য ম্যাটার, এটা কোন ধরনের ফ্রেজ? এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ কখনো সাবজেক্ট অবজেক্ট হয়? প্রেপোজিশনাল ফ্রেজ কখনোই সাবজেক্ট বা অবজেক্ট হয় না। প্রেপোজিশনাল ফ্রেজকে আপনি কখনোই সাবজেক্ট বা অবজেক্ট পজিশনে বসাইতে পারবেন না, সম্ভব না, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে দ্য পুলিশ ওয়ার ইনফর্মড অফ দ্য ম্যাটার বাই আস। এখানে ওয়ার কেন হইল? কারণ
এই যে দ্য পুলিশ, সে হচ্ছে কালেকটিভ নাউন, এবং এই কালেকটিভ নাউনটা সবসময় প্লুরাল হয়। কিছু কালেকটিভ নাউন সবসময় প্লুরাল হয়, তার মধ্যে এই দ্য পুলিশ হচ্ছে একটা। ঠিক আছে, তাহলে আমাদের এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যে আমি যে অক্সিলারি ভার্বটা বসাচ্ছি সেটা ঠিকঠাক মতো বসাচ্ছি কিনা। আচ্ছা, এখন আসেন, আপনারা আপনাদের বেসিক 1 ক্লাসে দেখেছিলেন কিছু কিছু ভার্বের ক্ষেত্রে ডাবল অবজেক্ট থাকে। কিছু কিছু ভার্বের ক্ষেত্রে ডাবল অবজেক্ট থাকে, এবং সেখানে একটাকে বলি আমরা ডিরেক্ট অবজেক্ট এবং আরেকটাকে বলি আমরা ইনডিরেক্ট অবজেক্ট। এখন ডাবল অবজেক্ট থাকলে আমরা কোনটাকে অ্যাকশন রিসিভার ধরবো, অ্যাকশন রিসিভার ধরে কোনটাকে আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাবো। আচ্ছা, শুরুতে আসেন যে ডাবল অবজেক্ট সাধারণত কোন কোন ভার্বের ক্ষেত্রে হয়। সাধারণত গিভ, সেন্ড, শো, ল্যান্ড, পে, প্রমিস, রিফিউজ, টেল, ব্রিং, বাই, প্লাক, মেক, এইগুলো সাধারণত ডাবল অবজেক্ট গ্রহণ করে। এইসব ভার্বের ডাবল অবজেক্ট থাকে। এখন ডাবল অবজেক্টের ক্ষেত্রে আমরা একটা জিনিস পড়েছিলাম প্রথম যে ক্লাস, সেখানে যে ডাবল অবজেক্টের ক্ষেত্রে ব্যক্তিবাচক যে অবজেক্টটা হয় সেটাকে আমরা বলি ইনডিরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচক যে অবজেক্টটা হয় সেটাকে আমরা বলি ডিরেক্ট অবজেক্ট। এইখানে অনেকের কনসেপ্টে একটু ভুল থাকতে পারে। সে কনসেপ্টের ভুলটা হইলো, ধরেন আমি যদি বলি যে, ধরেন আমি যদি বলি এরকম যে হি 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 রিবিউকড মি, হি রিবিউকড মি, সে আমাকে তিরস্কার করলো। ঠিক আছে, অথবা আমি বললাম হি কল্ড মি, হি কল্ড মি, সে আমাকে ডাকলো। আবার আমি বললাম হি গিভস এ পেন। ঠিক আছে, আবার বললাম যে আই ইট রাইস। আচ্ছা, দেখেন, সবসময় মনে রাখবেন আমাদের একটা ভুল ধারণা হচ্ছে আমরা মুখস্থ করি যে ব্যক্তিবাচক অবজেক্ট হইলে ব্যক্তিবাচক, সরি, কোনো অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে সেটা সবসময় ইনডিরেক্ট হবে, আর কোনো অবজেক্ট যদি বস্তুবাচক হয় তাহলে এটা সবসময় ডিরেক্ট হবে। এই ধারণাটা আসলে ভুল। প্রথম কথা হচ্ছে, কোনো একটা ভার্বের যদি একটা অবজেক্ট থাকে, যেমন যদি দেখেন রিভিউকড মি, হি কল্ড মি, হি গিভস আ পেন, আই ইট রাইস, এই সবগুলো ভার্বের একটা অবজেক্ট। এই একটা অবজেক্ট সবসময় ডিরেক্ট অবজেক্ট হবে। এখন সেটা কি বস্তুবাচক নাকি ব্যক্তিবাচক, এইটার উপর নির্ভর করবে না। কোনো ভার্বের যদি একটা অবজেক্ট থাকে সেইটাই অবশ্যই অবশ্যই ডিরেক্ট অবজেক্ট হবে। ঠিক আছে, হ্যাঁ, যদি যদি হচ্ছে দেখি আমরা ডাবল অবজেক্ট আছে কোনো ভার্বে, যদি আমরা দেখি যে কোনো ভার্বের ডাবল অবজেক্ট আছে, সেই ক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টটা হয় ইনডিরেক্ট অবজেক্ট আর বস্তুবাচক অবজেক্টটা হয় ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এখন আসেন যে যদি ডাবল অবজেক্ট থাকে, যেমন আমি বললাম যে হি গিভস মি আ পেন, সে আমাকে একটি কলম দিল। হি গিভস মি আ পেন, সে আমাকে একটি কলম দিল। এইটাকে আমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই, সেক্ষেত্রে আমি কি মিকে অবজেক্ট হিসেবে ধরে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করব, নাকি এ পেনকে আমি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করব, কোনটা করব? এক্ষেত্রে আসলে আপনি দুইটাকেই সাবজেক্ট হিসেবে ধরে আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন, তবে দুইটার স্ট্রাকচারে একটু পার্থক্য আছে। ধরেন স্ট্রাকচার পার্থক্যটা হচ্ছে, যদি আপনি ডিরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে আনেন, সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা করে একটা টু অথবা ফর বসাইতে হবে। আর যদি আপনি ইনডিরেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট পজিশনে আনেন, তাহলে এক্সট্রা করে আপনাকে কোনো কিছু বসাইতে হবে না। আমি এই স্ট্রাকচারটা আপনাকে মুখস্থ করার জন্য বলবো না, আমি আপনাকে আগে এক্সাম্পল দেখাবো। দেখেন, হি গিভস মি এ পেন, হি হ্যাজ গিভেন মি আ বুক, হি হ্যাজ গিভেন মি আ বুক। আচ্ছা, এখন আসেন, আমি যদি এই মিকে আমি সাবজেক্ট হিসেবে ধরে এবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তাহলে কি হবে? আই আই হ্যাভ বিন গিভেন আ আই হ্যাভ বিন গিভেন আ বুক বাই হিম, আই হ্যাভ বিন গিভেন আ বুক বাই হিম। তাহলে দেখেন এখানে আমি কি করলাম, এই যে ইনডিরেক্ট অবজেক্ট আর এই বুকটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, বস্তুবাচক যেটা, এটা আমি ইনডিরেক্ট যে অবজেক্ট সেইটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে আনলাম। এইভাবে আমি প্যাসিভটা করতে পারি সেম এখানে। তাহলে এই যে এ বুক, এ বুক যেখানে থাকার সেখানে বসে গেছে।
এখন আপনি স্ট্রাকচারটা মিলান, এই যে দেখেন ইনডিরেক্ট অবজেক্ট যদি আমি সাবজেক্ট হিসেবে আনি, তাহলে এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে V3, এরপরে ডিরেক্ট অবজেক্ট, এবং এরপরে বাই যোগে আমি সাবজেক্টটা বসাই দিব। এই সেমটাই আমি এখানে ফলো করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি আমার ইচ্ছা হলো যে ভাই আমার এই আই পছন্দ না, আমার পছন্দ হচ্ছে এ বুক, আমি এ বুকটা আমি সাবজেক্ট হিসেবে নিয়ে আমি প্যাসিভ করব। তাহলে আপনি যদি একটু চিন্তা করেন, হি হ্যাজ গিভেন মি এ বুক, সে আমাকে একটি বই দিল, সে আমাকে একটি বই দিল। এখন আমি যদি এ বুককে সাবজেক্ট হিসেবে ধরে বাক্যটা করি, তাহলে কি রকম হবে? তাহলে হবে এরকম, একটি বই, একটি বই তার দ্বারা, একটি বই তার দ্বারা আমাকে, একটি বই তার দ্বারা আমাকে দেওয়া হয়েছে, ঠিক না? একটি বই তার দ্বারা আমাকে দেওয়া হয়েছে, আমাকে, আমাকে দেওয়া হয়েছে, এরকম হবে। তাহলে এখন আমি যদি এইটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তাইলে প্যাসিভটা হবে এইরকম, এ বুক হ্যাজ বিন গিভেন টু মি বাই হিম, হ্যাজ বিন গিভেন টু মি বাই হিম, ঠিক আছে। তাহলে এইখানে এক্সট্রা করে আমাকে একটা টু আনতে হবে। কেন আমি এই টুটা আনতে হবে আমাকে? ওই যে আমি বললাম আমাকে, আমাকে কাকে? আমাকে, গিভেন টু মি, এই আমাকে কে অর্থটা আনার জন্যই আমি এখানে টু আনতে হয়েছে আমাকে, ঠিক আছে, টু আনতে হয়েছে। তাহলে আমি যদি এই ডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ধরি, তাইলে এই ভার্বের পরে একটা টু অথবা ফর আনতে হয়। কিন্তু যদি আমি মিকে এখানে সাবজেক্ট হিসেবে আনতাম, তাইলে আর এটা আমাকে করতে হইতো না। এখন প্রশ্ন আসতে পারে যে পরীক্ষার হলে অপশন হিসেবে কোনটা থাকবে? যে কোনো একটা থাকবে, যেটা থাকবে আপনি সেটাই দেখাবেন। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দ্য টিচার টোল্ড আস আ স্টোরি, দ্য টিচার টোল্ড আস আ স্টোরি। তাহলে এইটা কিভাবে হবে? আমরা লিখতে পারি এইভাবে, উই ওয়ার টোল্ড আ স্টোরি বাই দ্য টিচার। এখানে উইটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট হিসেবে আনলাম। আবার আমরা যদি এ স্টোরিকে সাবজেক্ট হিসেবে আনি, তাহলে হবে এরকম, আ স্টোরি ওয়াজ টোল্ড টু আস বাই দ্য টিচার, টু আস বাই দ্য টিচার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি এরকম যে হি প্লাক্স মি আ ফ্লাওয়ার, হি প্লাক্স মি আ ফ্লাওয়ার, তাহলে এইখানে, এইখানে আমি কিভাবে করব? হি প্লাক্স মি এ ফ্লাওয়ার। তাহলে এটাকে যদি আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তাহলে হবে এরকম, আমি হচ্ছে এই এ ফ্লাওয়ার দিয়ে করতেছি, এ ফ্লাওয়ার প্লাক্স আছে, তাহলে হবে ইজ, প্লাক্ট মানে কি? প্লাক্ট মানে ফুল পাড়া বা ফুল তোলা। এ ফ্লাওয়ার ইজ প্লাক্ট ফর মি বাই হিম। এখানে ফর কেন হইলো? কারণ আমি চাই আমার জন্য একটি ফুল তোলা হোক, একটি ফুল তার দ্বারা আমার জন্য তোলা হোক, আমাকে তোলা হোক না, আমার জন্য তোলা হোক। এই যে জন্য অর্থ প্রদান করতেছে, এই কারণে এখানে ফর হয়েছে, ঠিক আছে। তো এখানে কিছু ভার্বের লিস্ট দেওয়া আছে, যেমন এই যে টিচ, ল্যান্ড, টেল, রাইট, গিভ, প্রমিস, অফার, সেন্ড, শো, সেল, এগুলোর পরে টু বসানো লাগে বা টু বসাতে আপনি পারবেন। আর ফর বসে কোনগুলোতে? এই যে এগুলোতে ফর বসে, বুক, বাই, গেট, কুক, কিপ, ব্রিং, মেক, ফাইন্ড এবং হচ্ছে প্লাক, প্লাক, এগুলোর জন্য এগুলোর পরে ফর বসাইতে হয়, ঠিক আছে। ওকে, এরপরে আসেন আমরা দেখবো হচ্ছে প্যাসিভ অফ মোডালস। মোডাল আপনাদের এখন আলোচনা করা হয় নাই, ভার্ভ ক্লাসে আলোচনা করা হবে। অক্সিলারি ভার্ভ কিছুটা মনে হয় আলোচনা করা হয়েছিল প্রথম ক্লাসটাতে। মোডাল অক্সিলারি কোনগুলা? এই যে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, ফেল, শুড, ওথ টু, এরা হচ্ছে মোডাল অক্সিলারি, এবং এরা হচ্ছে বস। বস কেন? কারণ এটার পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে। তো এতে পরে ভার্বের বেস ফর্ম বসে। তো এই মোডাল অক্সিলিয়ারির অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা খুবই ইজি, জাস্ট মোডাল অক্সিলিয়ারির পরে একটা বি ভার্ব আনতে হয়। কারণ এই মোডাল অক্সিলিয়ারি ভার্বের কিন্তু কোনো পাস্ট পার্টিসিপল নাই। যেমন ধরেন আমি বললাম যে হি ক্যান ডু ইট, এই ক্যানের পাস্ট পার্টিসিপল হিসেবে এখানে কুড বসবে না, ঠিক আছে। তাইলে এখানে আমরা এই স্ট্রাকচারটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি, এরপরে বি ভার্ব, এরপরে V3। যেমন আই ক্যান ডু ইট, তাহলে এটার স্ট্রাকচারটা, এটার প্যাসিভ হবে এরকম, ইট ক্যান বি ডান বাই মি, ঠিক আছে। আচ্ছা, যদি এরকম হয় আই কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাইলেও কোনো সমস্যা নাই, এই জাস্ট এই হ্যাভের পরে একটা বিন বসে যাবে, একবার একটা বিন বসবে, আর বাকি সবকিছু সেম, অবজেক্ট, সাবজেক্ট, ওগুলো পরিবর্তন সেম, দ্য ওয়ার্ক কুড হ্যাভ বিন ডান বাই মি। এই মডেল অক্সিলারির মতো আরেকটা স্ট্রাকচার আছে সেম জিনিসটা ফলো করে, মানে একই রকম, এই যে বি ভার্ব বসে, সেটা হচ্ছে বি গোয়িং টু। বি গোয়িং টু মানে হচ্ছে এখানে বি এর বদলে ইজ গোয়িং টু হইতে পারে, আর গোয়িং টু হইতে পারে, ওয়ার গোয়িং টু হইতে পারে, ঠিক আছে। সেম ভাবে এই বি গোয়িং টুর পরে
একটা বি ভার্ব বসে তারপরে ভি3 বসে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। যেমন উই আর গোয়িং টু ওপেন এ শপ। এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি অর্থ মিলায়া করবেন, তাহলে কিভাবে হবে? উই আর গোয়িং টু ওপেন এ শপ, আমরা একটা দোকান উদ্বোধন করতে যাচ্ছি। আমরা একটা দোকান উদ্বোধন করতে যাচ্ছি। তাহলে এটা যদি আপনি প্যাসিভ করেন তাহলে কি হবে? একটি দোকান আমাদের দ্বারা উদ্বোধন হতে যাচ্ছে। একটি দোকান আমাদের দ্বারা উদ্বোধন হতে যাচ্ছে। তাহলে এসব ইজ গোয়িং টু বি ওপেনড, গোয়িং টু বি ওপেনড বাই আস। ঠিক আছে। ঠিক সেম ভাবে আরেকটা ইয়াও আছে, যে এম টু, ইজ টু, এম টু, ইজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলোও সেম। এগুলোর পরেও জাস্ট বি ভার্ব এবং পাস্ট পার্টিসিপল বসে দিলে হয়। যেমন আই হ্যাভ টু ডু ইট, তাহলে এটা কি হবে? ইট হ্যাজ টু বি, এই যে ইট, তাহলে ইট হচ্ছে সাবজেক্ট, ইটের সাথে তো হ্যাভ বসবে না, হ্যাজ বসবে, তাহলে ইট হ্যাজ, এই টু এর পরে হবে বি, ইট হ্যাজ টু বি ডান বাই মি। ঠিক আছে, প্যাসিভ হচ্ছে ইট হ্যাজ টু বি ডান বাই মি। ইউ আর টু কালার দিস পিকচার, তুমি এই পিকচারটাকে কালার করতে যাচ্ছ, তুমি এই পিকচারটা রং করতে যাচ্ছ। ইউ আর টু কালার দিস পিকচার, তুমি এই পিকচারটা রং করতে যাচ্ছ। ঠিক আছে, তাহলে এখানে দিস পিকচার ইজ টু বি কালার্ড বাই ইউ, সহজ হিসাব। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার যে নর্মাল নিয়ম কানুনগুলা, মানে সচরাচর যেগুলা হচ্ছে বেসিক বলতে পারেন, এই বেসিকটা আমরা মোটামুটি শিখে ফেললাম। এই বেসিকটা আমরা মোটামুটি শিখে ফেললাম। আর এরপরের যে অংশগুলো থাকবে এগুলো আসলে খুবই ইজি, আপনারা মোটামুটি এখন খুব ইজিলি হচ্ছে যে এগুলা আহ, করতে পারবেন। ভয়েস চেঞ্জ কিছু কিছু জায়গাতে একটু চ্যালেঞ্জিং হতে পারে, তবে উম, সেটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা, এখন আসেন আমরা দেখব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সকে আপনি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমরা কি করি, ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমরা আসলে কি বোঝাই বা কি করতে চাই আসলে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে? প্রথমত ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমরা যেটা করি সেটা হইলো আমরা আদেশ দেই, আমরা নিষেধ করি, আমরা হচ্ছে উপদেশ দেই, যেগুলো করতে আমরা ভালোবাসি। আমরা আরেকজনকে উপদেশ দেওয়া, আদেশ দেওয়া, এগুলা আমরা করতে ভালোবাসি। হ্যাঁ, নিজে করি বা না করি, আমরা এটা করতে ভালোবাসি। যেমন এখানে তো প্রায় সবাই টিউশন করেছেন। টিউশনে কি আপনার কি বলেন? এই ভালো মতো পড়াশোনা করতে হবে। হ্যাঁ, ভালো মতো পড়াশোনা না করলে তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে না, ভালো রেজাল্ট না করলে এইটা হবে ওইটা হবে। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের আমরা কথাবার্তা বলি। কিন্তু আমরা হচ্ছে নিজের ক্ষেত্রে এই বিষয়টা আমরা আহ, নিজের ক্ষেত্রে এটা আমরা পারি না। আচ্ছা, যাই হোক, তাহলে দেখেন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখেন, আমরা স্ট্রাকচারে না গিয়ে আগে হচ্ছে উম, অর্থটা বুঝে দেখার চেষ্টা করি। বলছে ডু দা ওয়ার্ক, কাজটি করো, ডু দা ওয়ার্ক। ইম্পারেটিভ সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সাবজেক্টটাকে দেখতে পাই না। ম্যাক্সিমাম ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সাবজেক্টে দেখতে পাই না। যেমন ডু দা ওয়ার্ক, কাজটা করো। এখন এখানে সাবজেক্ট কে? তাহলে কি সাবজেক্ট নাই? সাবজেক্ট ছাড়া তো সাবজেক্ট ছাড়া তো বাক্য হয় না। তাহলে এখানে কিন্তু মনে মনে সাবজেক্ট আছে ইউ, তুমি কাজটা করো বা আপনি কাজটা করেন। আমরা তো ডু দা ওয়ার্ক, হ্যাঁ, ডু দা ওয়ার্ক। এখানে আমি কাকে এই ওয়ার্কটা করার জন্য বলতেছি? আমার সামনে যে আছে তাকে বলতেছি, ঠিক না? তাইলে এখানে ডু দা ওয়ার্ক মানে হচ্ছে আমার সামনে যে আছে তাকে আমি বলতেছি। তাহলে ইউ এখানে হচ্ছে আমার সাবজেক্ট। ডু দা ওয়ার্ক, কাজটা করো। তাহলে এইটাকে আমি যদি হচ্ছে আপনার প্যাসিভ করতে চাই, তাহলে একটু মনে মনে চিন্তা করেন তো কি অর্থটা হবে? ডু দা ওয়ার্ক, কাজটি করো। তাহলে প্যাসিভ করলে কি হবে? কাজটি করা হোক, কাজটি করা হোক, ঠিক না? কাজটি করা হোক তোমার দ্বারা। এখন তুমি তো এখানে নাই, সেক্ষেত্রে এটা আসলে হবে না। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন তাইলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। ডু দা ওয়ার্ক, তাহলে কাজটি করা হোক। তো এটা সবসময় মাথায় রাখবেন যে ইম্পারেটিভ সেন্টেন্স কে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সবসময় হচ্ছে শুরুতে লেট আনতে হয়। শুরুতে লেট আনতে হয়, এরপরে অবজেক্ট আসে, এরপরে বি ভার্ব এবং এরপরে ভি3। তাহলে এবার আমরা এটার সাথে মিলাই ডু দা ওয়ার্ক, তাহলে শুরুতে লেট আনবো, এরপরে অবজেক্ট, এরপরে বি, এরপরে ভি3। তাহলে আমরা একটু মিলাই, হ্যাঁ। শুরুতে আনলাম লেট, ওকে, তারপর অবজেক্ট, অবজেক্ট কে এখানে?
দা ওয়ার্ক, তাহলে লেট দা ওয়ার্ক এরপর কি আনবো? বি আনবো। আচ্ছা, আনলাম বি, লেট দা ওয়ার্ক বি। আর ডু, এটার ভি থ্রি হচ্ছে ডান, লেট দা ওয়ার্ক বি ডান। এখানে বাকি থাকে হচ্ছে বাই ইউ। তো এখানে যেহেতু ইউ নাই, সুতরাং আমাকে এখানে বাই লিখতে হবে না, তাহলে ডু দা ওয়ার্ক, লেট দা ওয়ার্ক বি ডান, শেষ। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন যে যদি ডু নট থাকে, আমরা তো খালি আদেশই করি না, আমরা তো হচ্ছে নিষেধও করি। তাইলে ডু নট থাকলে আমরা কিভাবে করব? ডু নট থাকলে আমরা স্ট্রাকচারটা সেমই থাকে, তবে এই একটা নট যেহেতু আছে, জাস্ট এই অবজেক্টের পরে আমরা নটটা বসাই দিব। জাস্ট অবজেক্টের পরে আমরা হচ্ছে নট বসাই দিব। ঠিক আছে। তাহলে নটটা আমরা কিভাবে বসাবো সেটা একটা ব্যাপার আছে। দেখেন, লেটের পরে নট শব্দটা কখন আসবে এইটা আহ, একটু আপনার ঝামেলা আছে। কোনো কোনো বইতে লেখা লেট নট, আবার কোনো কোনো বইতে দেওয়া লেট অবজেক্ট তারপরে হচ্ছে নট। এক্সাম্পলটা দেখি আমরা। দেখেন বলছে ডু নট শাট দ্য ডোর, ডু নট শাট দ্য ডোর, দরজাটা অফ করো না। তাহলে এখানে আমরা কিভাবে আনতে পারি? শুরুতে লেট আসবে, লেট দ্য ডোর, লেট দ্য ডোর, তারপর লেট দ্য ডোর, নট আনবো আমরা, নট আনলাম, লেট দ্য ডোর নট, লেট দ্য ডোর নট, তারপরে কি? তারপরে বি, তারপরে শাট, লেট দ্য ডোর নট বি শাট। এটা হচ্ছে একটা। আবার আমরা এভাবে লিখতে পারি যে লেট নট দ্য ডোর বি শাট, লেট দ্য ডোর নট বি শাট, নটটা এখানে বসতে পারে আবার এখানে বসতে পারে। এখন এইটা নিয়ে প্রায় ঝামেলা হয় যে লেট এখানে কোনটা শুদ্ধ, কি এইটা শুদ্ধ নাকি হচ্ছে এইটা শুদ্ধ। আসলে দুইটাই শুদ্ধ, তবে কথা হচ্ছে এই যে লেট দ্য ডোর নট, এটা হচ্ছে মডার্ন ইংলিশে ইউজ হয়, এটা হচ্ছে মডার্ন ইংলিশে ইউজ হয়। আর এই যে লেট নট, এটা হচ্ছে আর্কেইক। আর্কেইক মানে হচ্ছে সেকেলে, হ্যাঁ, প্রাচীন, এটা আগে ইউজ হইতো, বিশেষ করে আহ, সাহিত্য বা নাটক এগুলোতে ইউজ হইতো। ঠিক আছে। কিন্তু আধুনিক ইংরেজিতে লেটের পরে অবজেক্ট, তারপরে নট বসানো লাগে। ঠিক আছে, তাহলে আপনারা এটা মাথায় রাখবেন যে আমরা পরীক্ষাতে আসলে কোনটা দিব, পরীক্ষাতে আসলে আমরা এইটা দিব, হ্যাঁ, এইটা দিব। তাইলে এইটা নিয়ে আর যাতে কোনো কনফিউশন না হয়, কি লেট নট দিব নাকি লেট অবজেক্ট এরপর নট দিব। ওকে। আচ্ছা, তাহলে এইটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কখন নটটা বসাবো। ঠিক আছে, আমরা সবসময় অবজেক্টের পরে নটটা বসাবো। তবে হ্যাঁ, এখন যদি হচ্ছে এরকম হয়, যদি আপনার এরকম হয় যে আপনার পরীক্ষাতে অপশনে বাই চান্স, বাই চান্স হচ্ছে এই লেট দ্য ডোর নট বি শাটটা থাকলো না, এই লেট নোটটা থাকলো, তাহলে আপনি লেট নোট দাগাবেন, যদি এটা না থাকে। ঠিক আছে। যদি দুইটাই থাকে তাহলে অবশ্যই আপনি এই প্রথমটাই প্রেফার করবেন। ওকে। তাহলে লেট মি ডু দ্য সাম, এটা কি হবে? দেখেন, এখানে আইসা কিন্তু লেট মি ডু দ্য সাম, এতক্ষণ ধরে আমরা কিন্তু একটাই অবজেক্ট পাইছিলাম, কিন্তু এখন অবজেক্ট দুইটা হয়ে গেছে, একটা হচ্ছে লেট মি, এরপর হচ্ছে দা সাম। লেট মি ডু দ্য সাম, আমাকে অঙ্কটি করতে দাও, আমাকে অঙ্কটি করতে দাও। এখন এটা যদি আপনি প্যাসিভ চিন্তা করেন, আপনি যদি বাংলা অর্থ দিয়ে চিন্তা করেন, তাহলে কি হবে? তাহলে হবে এরকম যে আম, আমার দ্বারা অঙ্কটি করা হোক, ঠিক না? আমার দ্বারা অঙ্কটি করা হোক, তাহলে অঙ্কটি করা হোক আমার দ্বারা, তাহলে এই যে শেষে যাবে বাই মি, আর দা সামটা শুরুতে চলে আসবে। তাহলে আমরা এটাকে প্যাসিভ করতে পারি এইভাবে যে লেট দা সাম বি ডান বাই মি, আমার দ্বারা অঙ্কটি করা হোক, আমার দ্বারা অঙ্কটি করা হোক। এখন আসেন আপনারা স্ট্রাকচারটা দেখেন কি বলছে। এ দেখেন, এখানে এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার দেখলে একদম মানে মাথার মধ্যে চিরিত চিরিত করে ওঠে। লেট ব্যক্তিবাচক অবজেক্ট দ্বারা বাক্য শুরু হলে প্যাসিভ স্ট্রাকচার, লেটের পরে বস্তুবাচক অবজেক্ট বি, বি থ্রি বাই ব্যক্তিবাচক অবজেক্ট, একদম পুরো একটা বিতিকিচ্ছির অবস্থা। কিন্তু আপনি যদি এরকম এক্সাম্পল দেখে চিন্তা করেন, লেট মি ডু দ্য সাম, তাহলে এটার অর্থ চিন্তা করলে কি হবে? আমার দ্বারা অঙ্কটি করা হোক, তাহলে লেট দ্য সাম বি ডান বাই মি। এখন যদি আপনি স্ট্রাকচার মিলান, এখন আপনি খুব ইজিলি জিনিসটা বুঝতে পারতেছেন। ঠিক আছে। তাহলে লেট মি ডু দ্য সাম, লেট দ্য সাম, এই যে লেট দা সাম, দা সাম এটা হচ্ছে বস্তুবাচক, লেট দা সাম বি ডান, বি ডান, তাহলে এটা হচ্ছে ভি থ্রি, আর ব্যক্তিবাচক হচ্ছে বাই মি। ঠিক আছে, লেট দা সাম বি ডান বাই মি। ওকে, গিভ মি ইউর ওয়াচ। এখন দেখেন এইখানে এসে কি হয়েছে, গিভ মি ইউর ওয়াচ, দুইটা অবজেক্ট হয়ে গেছে, মি
এটা কি অবজেক্ট? এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আর ইউর ওয়াচ এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। গিভ মি ইউর ওয়াচ, এখানে দুইটা অবজেক্ট আছে। এইখানে আইসা একটু ঝামেলাতে আমরা পড়ে যাব। কেন? কারণ আমি এখন লেটের পরে কি মি দিব নাকি ইউর ওয়াচ দিব? আপনি একটু বাংলা অর্থ চিন্তা করেন। গিভ মি ইউর ওয়াচ, আমাকে তোমার ঘড়ি দাও, আমাকে তোমার ঘড়ি দাও। তাহলে এইটা আপনি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ চিন্তা করেন, আপনি কিভাবে করতেন? মানে বাংলা যদি আপনি চিন্তা করেন, আপনি কিভাবে করতেন? কিভাবে করতেন? আপনি করতেন এভাবে যে আহ, তোমার ঘড়ি আমাকে দেওয়া হোক, তোমার ঘড়ি আমাকে দেওয়া হোক। চিন্তা করেন, তোমার ঘড়ি আমাকে দেওয়া হোক, এভাবে আপনি কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভটা করতেন। তাহলে তোমার ঘড়ি আমাকে দেওয়া হোক, তাইলে শুরুতে কি হবে? তোমার ঘড়ি, এটা আসো শুরুতে, লেট ইউর ওয়াচ, এরপরে বি গিভেন টু মি। ঠিক আছে, এখন দেখেন, গিভ মি ইউর ওয়াচ, তোমার ঘড়ি আমাকে দাও। তাহলে এটা কি হবে? লেট, তোমার ঘড়ি আমাকে দেওয়া হোক, লেট ইউর ওয়াচ, তারপরে বি ভার্ব, বি গিভেন, যেহেতু আমাকে বলছে গিভেন, তাহলে হবে টু মি, লেট ইউর ওয়াচ বি গিভেন টু মি। তাহলে এইটার এবার স্ট্রাকচারটা আপনি আসেন, স্ট্রাকচার কিভাবে হবে? যদি একাধিক অবজেক্ট থাকে তাহলে অবশ্যই লেটের পরে আপনি বস্তুবাচক অবজেক্টটাই নিয়ে আসবেন। যদি কোনো ভার্বের একাধিক অবজেক্ট থাকে তাহলে লেটের পরে অবশ্যই বস্তুবাচক অবজেক্টটা আনতে হবে, বস্তুবাচক, ব্যক্তিবাচক না, অর্থাৎ যেটা ডিরেক্ট অবজেক্ট, সেই ডিরেক্ট অবজেক্টটাই আনতে হবে। এরপরে বাকি অংশটুকু সেম, তবে এইখানে এক্সট্রা করে একটা টু অথবা ফর আনতে হবে। তাহলে আমরা টু কখন আনবো? ওই যে গিভ হইলে টু আনবো, আর প্লাক হইলে ফর আনবো। যেমন প্লাক মি এ ফ্লাওয়ার, তাহলে এইটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি হবে? লেট এ ফ্লাওয়ার, লেট এ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি, লেট এ ফ্লাওয়ার বি প্লাকড ফর মি। ঠিক আছে, ওকে। এরপরে আসেন যে যদি ইম্পারেটিভ সেন্টেন্সে নেভার থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স যদি নেভার থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি? ধরেন আমি বললাম যে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বইলো না, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বইলো না। এটা আপনি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ চিন্তা করেন, যদি বাংলায় চিন্তা করেন, তাহলে কি হবে? কখনো মিথ্যা বলা না হোক, ঠিক না? কখনো মিথ্যা বলা না হোক, এরকমই তো হবে। আচ্ছা, এখন আসেন, কোনো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নেভার থাকে তাহলে আপনি সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য কয়েকটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচার কয়েকটা থাকলেও বেসিক জিনিসটা আসলে সহজ। যেমন কি, শুরুতে লেট থাকবে, এরপরে অবজেক্ট থাকবে, এবং শেষে বিভার্ব থাকবে। এতটুকু সেম, এতটুকু সেম। ঝামেলা জায়গাটা হচ্ছে যে এই যে দেখেন, যদি আপনি এই নেভারের বদলে নট লাগান, লেটের পরে যদি নেভারের পরে নেভারের বদলে নট আসে, তাহলে এক্সট্রা করে এভার আনতে হয়। খেয়াল করেন, যদি আমি নেভারের পরিবর্তে প্যাসিভ ভয়েসে নট আনি, তাইলে এভার আনতে হবে প্যাসিভে। আর যদি আমি নট না রেখে শুধু নেভার দিয়ে করি, তাইলে এভারটা আনতে হবে না। এবং এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও সেম। এই যে লেটের পরে নট বসতে পারে, এটা হচ্ছে ওল্ড ইংলিশ। আবার লেটের পরে অবজেক্ট তারপরে নট, এটা হচ্ছে মডার্ন ইংলিশ। এখানেও সেম জিনিসটা কিন্তু কাজ করবে। তাহলে আমরা এক্সাম্পল দেখি। নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। তাহলে এটাকে আমরা যদি লেট নট দিয়ে লিখি তাহলে কি হবে? লেট এ লাই, লেট নট এ লাই এভার বি টোল্ড। এই যে নট আসছে, এই কারণে এখানে এভার আসছে। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আর্কেইক। আর্কেইক মানে কি? আর্কেইক মানে হচ্ছে এটা হইলো পুরাতন ইংলিশ, এটা এখন আর চলে না। নতুন ইংলিশ কোনটা? নতুন ইংলিশ হচ্ছে এইটা, লেট এ লাই নট এভার বি টোল্ড। এটা হচ্ছে মডার্ন ইংলিশ, এটা হচ্ছে মডার্ন ইংলিশ। ঠিক আছে, আমরা এইটাই হচ্ছে প্রেফার করব। আর যদি আমরা নেভার দিয়ে লিখি তাহলে কি লিখবো? লেট এ লাই নেভার বি টোল্ড, লেট এ লাই নেভার বি টোল্ড। ঠিক আছে, তাইলে এবার আপনারা একটু এই নেভার ক্যাচ দা জাটকা এইটা করেন, আমি আপনাদেরকে হচ্ছে কথা বলার সুযোগ দেই। ওকে, তাহলে এবার এইটা আপনারা করেন, নেভার ক্যাচ দা জাটকা। যার যেটা যেটা মনে আসে ওইভাবে করেন। কেউ নেভার দিয়ে করেন, কেউ নট দিয়ে করেন, যার যেটা খুশি ওইটা করেন। নেভার ক্যাচ দা জাটকা। জাটকা কি? জাটকা হচ্ছে বেবি ইলিশ, জাটকা হচ্ছে বেবি ইলিশ। লেট, এই আমি এখানে কি
এ দিছি নাকি, লেট দা জাটকা, লেট দা জাটকা দিছি, লেট দা জাটকা, আই এম গোয়িং টুর ভয়েসে আই ওয়াজ গোয়িং কেন হলো না? কারণ আমরা বলেছি ভয়েসের ক্ষেত্রে টেন্স চেঞ্জ করা যাবে না। এটা তো শুরুতেই বলা হয়েছে, ভয়েসের ক্ষেত্রে টেন্স চেঞ্জ হবে না। প্রেজেন্ট টেন্সে থাকলে সেটাকে প্রেজেন্ট টেন্সেই লিখতে হবে। এই কারণেই এম এর জায়গায় ওয়াজ হয় না, কারণ ওয়াজ হলে তো এটা পাস্ট টেন্স হয়ে যেত। হ্যাঁ, লেট দ্য জাটকা নেভার বি কট, অথবা লেট দ্য জাটকা নট এভার বি কট। ঠিক আছে, গুড। তাইলে আপনারা এটা বুঝতে পারছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা এটাকে তিন ভাবে করতে পারি। তিন ভাবে বলতে আমরা এইটাকে হচ্ছে লিখতে পারি এরকম, যে লেট নট দা জাটকা বি এভার কট, এটা হচ্ছে আর্কেইক, এটা হচ্ছে আর্কেইক। লেট দা জাটকা নট এভার বি কট, এটা হচ্ছে মডার্ন ইংলিশ। আর লেট দা জাটকা নেভার বি কট, এটা তো আছেই। ঠিক আছে, ওকে। এরপরে আসেন, যদি ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ বা কাইন্ডলি থাকে, প্লিজ কাইন্ডলির বদলে আমরা একটা ফ্রেজ নিয়ে আসি। সেই ফ্রেজটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু। জাস্ট এটা মাথায় রাখতে হবে যে প্লিজ বা কাইন্ডলি থাকলে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু নিয়ে আসি। যেমন প্লিজ ডু নট ফ্লার্ট, দয়া করে তেলবাজি করো না, দয়া করে তেলবাজি করো না। তাহলে এটার অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি করবো আমরা? ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড। যেহেতু এখানে নট আছে, তাইলে শুরুতে আসবে নট। ইউ আর রিকোয়েস্টেড নট টু ফ্লার্ট, ইউ আর রিকোয়েস্টেড নট টু ফ্লার্ট। ঠিক আছে, তাহলে খেয়াল রাখতে হবে যে নটের পরে টুটা আসবে। যদি নট থাকে তাহলে নটের পরে টুটা আসবে, এরপরে আমার ইনফাইনিটিভটা বসবে। তো এরপরে কাইন্ডলি সলভ দ্য প্রবলেম, তাহলে কি হবে? ইউ আর রিকোয়েস্টেড টু সলভ দ্য প্রবলেম, ইউ আর রিকোয়েস্টেড টু সলভ দ্য প্রবলেম। ঠিক আছে, ওকে। এরপরে আসেন, যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাডভাইস বা সাজেশন বুঝায়, অথবা বলতে পারেন যে যেই কাজগুলো আসলে চিরন্তন সত্য বা চিরকালীন বাধ্যবাধকতা, সেখানে আমরা শুড বা মাস্ট বসাই। এটা আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। যেমন অবে ইউর প্যারেন্টস, এটা তো আপনার চিরকালীন বাধ্যবাধকতা। এটা আপনি 100 বছর আগেও অবে ইউর প্যারেন্টস এটা বাধ্যবাধকতা ছিল, এখনো অবে ইউর প্যারেন্টস এটা বাধ্যবাধকতা হিসেবেই আছে। তাইলে এখানে আমরা এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব কিভাবে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমরা শুরুতে আনবো ইওর প্যারেন্টস, ইওর প্যারেন্টস, শুরুতে এই অবজেক্ট আসবে, এরপরে আসবে শুড বি, শুড বি, আর এরপরে আসবে অবে, এটার পাস্ট পার্টিসিপল। তাহলে ইওর প্যারেন্টস শুড বি অবেইড, অথবা ইওর প্যারেন্টস মাস্ট বি অবেইড। ঠিক আছে, এখন আপনি এটাকে এইভাবে লিখতে পারতেন যে লেট ইওর প্যারেন্টস বি অবেইড। এভাবে করলেও যে ভুল হতো এরকম না, তবে এইটা হচ্ছে প্রেফারেবল। ইউর প্যারেন্টস শুড বি অবেইড, এটা হচ্ছে প্রেফারেবল। ঠিক আছে, আচ্ছা। এরপর আসেন ফলো দ্য রুলস অফ ইউর অর্গানাইজেশন, তাহলে এটা কি হবে? দ্য রুলস অফ ইউর অর্গানাইজেশন শুড বি ফলোড। ঠিক আছে, ওকে। এরপর আসেন, আমরা এবার দেখবো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়। একটা হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো ডাব্লিউএইচ ও, ডাব্লিউএইচ বা যেমন হু, হুম, হোয়াট, হোয়াই, এই শব্দগুলো দিয়ে শুরু হয়। আরেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে যেগুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। এই দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে। তো আমরা শুরুতে আলোচনা করব যে অক্সিলারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। ধাপটা হচ্ছে, শুরুতে আপনাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করতে হবে, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে প্যাসিভ করতে হবে, এবং এরপরে যেহেতু অক্সিলারি ভার্বটাকে আমরা সামনে নিয়ে আসতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এই অক্সিলারিটাকে সেন্টেন্সের শুরুতে বসাতে হবে। ঠিক আছে, আচ্ছা। আমরা প্র্যাকটিস করি, দেখেন কি বলছে। হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস। তাইলে হ্যাভ ইউ ইটেন রাইস এটাকে যদি আপনি অ্যাসার্টিভ করেন তাহলে কি হবে? ইউ হ্যাভ ইটেন রাইস, ইউ হ্যাভ ইটেন রাইস। তাহলে এইটাকে যদি আপনি প্যাসিভ করেন তাহলে কি হবে? রাইস হ্যাজ বিন, রাইস হচ্ছে এখানে অ্যাকশন রিসিভার, এখানে প্যাসিভ হয়ে সাবজেক্ট হয়েছে, আর এই ইউ হচ্ছে অ্যাকশন ডুয়ার, তাহলে এটা শেষে চলে যাবে। আর এখানে যেহেতু হ্যাভ আছে প্রেজেন্ট পারফেক্ট, তাইলে এই রাইসের সাথে হ্যাভ বসবে না, হ্যাজ বসবে। হ্যাজ বিন ইটেন বাই ইউ। তাহলে আমরা এটা করে ফেললাম। এখন যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল, সুতরাং আমাকে এটা ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে করলে কি করতে হবে? এই যে হ্যাজটা, এই হ্যাজটাকে সামনে নিয়ে আসতে হবে। তখন বাক্যটা হবে হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। এখন
কথা হচ্ছে পরীক্ষার হলে কি আপনি এভাবে ধাপে ধাপে করবেন? না, এটা তো বোঝানোর জন্য আপনাদেরকে বলা হয়েছে। আপনি পরীক্ষার হলে এটা প্র্যাকটিস করলে আপনি এক টানেই এই জিনিসটা করে ফেলতে পারবেন, ঠিক আছে? এরপরে আসেন, যদি কোনো বাক্যে হু থাকে, এই হু দিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে। আপনারা কিন্তু এটা প্রিভিয়াস প্রশ্নে দেখেছেন, হু দিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে। সুতরাং এই হুটা খুব কমন। হু যুক্ত কোনো প্রশ্নবোধক বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে শুরুতে হচ্ছে হু এর বদলে বাই হুম চলে আসে। হু এর বদলে বাই হুম, এরপরে অক্সিলারি ভার্বটা বুঝবে টেন্স অনুযায়ী, এরপরে সাবজেক্ট এবং এরপরে ভি3। এই স্ট্রাকচার মুখস্থ করার আপনার কোনো প্রয়োজন নাই। আপনি অর্থটা বুঝে প্যাসিভ ভয়েস করার চেষ্টা করবেন। অর্থ বুঝে কিভাবে দেখেন, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, গ্লাসটি কে ভেঙেছে, গ্লাসটি কে ভেঙেছে। এখন এটা যদি আপনি বাংলায় প্যাসিভ করেন, ও বাংলায় তো প্যাসিভের অর্থটা আপনাদেরকে বলা হয় নাই। ভয়েসের বাংলা হচ্ছে বাচ্য। বাচ্য দুই ধরনের, কর্মবাচ্য এবং কর্তৃবাচ্য। তবে আহ, বাংলায় আরো এক ধরনের বাচ্য আছে, যেমন কর্মকর্তৃবাচ্য আছে, ভাববাচ্য আছে। তবে ইংরেজিতে ভয়েস দুই ধরনেরই হয়, অ্যাক্টিভ ভয়েস এবং হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, গ্লাসটি কে ভেঙেছে, এটাকে আপনি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেন তাহলে কি হবে? গ্লাসটি কার দ্বারা ভাঙা হয়েছে, ঠিক না? গ্লাসটি কার দ্বারা ভাঙা হয়েছে, এটা হবে না? এরকমই হবে। তাহলে গ্লাসটি কার দ্বারা ভাঙা হয়েছে, তাহলে এক্ষেত্রে যে কার দ্বারা, এখানে হুয়ের বদলে চলে আসবে বাই হুম। আর বাকিটুকু আমরা যেভাবে সচরাচর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি সেভাবে হবে, ঠিক আছে? দেখেন, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, তাহলে আমি এখানে হুয়ের বদলে আনবো হচ্ছে বাই হুম। ওকে, বাই হুমের পরে আমি আহ আনবো হচ্ছে দা গ্লাস। দেখেছে, আমি দা গ্লাস আনলাম। by whom the glass has been broken, by whom the glass has been broken। এইখানে এই যে হচ্ছে by whom the glass, এখানে গ্লাস হবে, has been broken। তাহলে আমরা সচরাচর কিন্তু এইভাবেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি। কিন্তু এইটা তো ইন্টারোগেটিভ, তাহলে ইন্টারোগেটিভ করতে হলে আমাকে কি করতে হবে? এই যে হ্যাজ, এই হ্যাজটাকে জাস্ট এই সামনে নিয়ে আসতে হবে। তাহলে পুরো বাক্যটা হবে এরকম, by whom has the glass been broken, by whom হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন, ঠিক আছে? ওকে, তাইলে এরপরে দেখেন, এটা আমরা বুঝলাম। এখানে একটা জিনিস, ছোট্ট ইস্যু আছে, সেটা হচ্ছে কেউ কেউ চাইলে এই বাইটাকে আপনি এই একদম শেষে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। তখন এই হবে এরকম যে হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন বাই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন পরীক্ষাতে আসছে, আপনার সামনে এই বিভিন্ন পরীক্ষাতে এটা পেতে পারেন। আচ্ছা, এখন যদি আহ, শুরুতেই হুম থাকে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসেই শুরুতে যদি হুম থাকে, তাহলে কি হবে? তাহলে কি হবে? হু, এই হুমটা হুতে পরিণত হবে, আর বাকি সবকিছু হচ্ছে সেম থাকবে। আমরা এক্সাম্পল দেখি, যেমন দেখেন কি বলছে, হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। তাহলে এটাকে যদি আপনি বাংলা করেন তাহলে কি হবে? তোমার দ্বারা কাকে চাওয়া হয়, ঠিক না? তোমার দ্বারা কাকে চাওয়া হয়, তাহলে তোমার দ্বারা, তাহলে বাই ইউ, আর কাকে, হু। এই হুম আছে, এই হুমটা হয়ে যাবে হু। তাহলে এখানে হুমের বদলে আমরা দিব হু, ঠিক আছে? হু, এখানে ডু আছে, তাহলে ডু, এটা, এই ডুটা এখানে কেন আসছে? মূলত বাক্যটা ছিল এরকম, ইউ ওয়ান্ট হুম, বাক্যটা ছিল এরকম। এখন এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি, তাইলে অবভিয়াসলি এটা লিখতে হবে এরকম, হুম ডু ইউ ওয়ান্ট। কারণ আমরা জানি কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাইলে ওইটার ইন্টারোগেটিভ করার সময় আমরা ডু ডিড ডাজ দিয়ে করি। এই কারণে এখানে ডুটা আসবে। সুতরাং আলাদা করে এই ডুটাকে আমি এখানে পার্টিসিপল করব না, ঠিক আছে? পাস্ট পার্টিসিপল আমি করব না। তাহলে এখানে আমি অক্সিলারি ভার্ব কি আনবো? এই ওয়ান্ট হিসাবে আনবো, ওয়ান্ট। তাহলে হু ইজ, এই হু এর সাথে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, হু ইজ ওয়ান্টেড, ওয়ান্টেড বাই ইউ, তোমার দ্বারা কাকে চাওয়া হয়, ঠিক আছে? এই ইউ এর অনুযায়ী আমি কিন্তু এখানে অক্সিলারি ভার্বটা আনবো না, কারণ এখানে আমার ইউ তো অবজেক্ট হয়ে গেছে, ইউ তো এখানে সাবজেক্ট, আমার সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে হু, ঠিক আছে? তাহলে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। এই গেল হচ্ছে হু এবং হুমের। আর এরপরে বাকি থাকবে হচ্ছে ডাব্লিউ এইচ যে কোশ্চেনগুলো, সেগুলা ডাব্লিউ এইচ কোশ্চেনের ক্ষেত্রে ঝামেলা নাই, ডাব্লিউ এইচ কোশ্চেনগুলো পরিবর্তন করতে হয় না, যেরকম থাকে ওরকমই থাকে। যেমন দেখেন, ওয়াই হ্যাজ হি ব্রোকেন দ্য চেয়ার, এখানে ওই যে আমরা যেভাবে অ্যাসার্টিভ করি,
একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে তারপরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেভ করতে হবে। তাহলে এখানে হোয়াইয়ের জায়গাতে হোয়াই চলে আসবে, হোয়াই জায়গাতে হোয়াই চলে আসবে। এরপরে দ্য চেয়ার, ব্রোকেন দ্য চেয়ার, এটা হচ্ছে অ্যাকশন রিসিভার, তাহলে কি হবে? হোয়াই দ্য চেয়ার, হোয়াই দ্য চেয়ার। আর এরপরে এই যে হ্যাজ হি ব্রোকেন, তাহলে হোয়াই দ্য চেয়ার হ্যাজ বিন ব্রোকেন বাই হিম। এখন এইটা তো আমার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাইলে আমি এই হোয়াই এর আগে এখানে হ্যাজটা নিয়ে আসবো, হোয়াই হ্যাজ দ্য চেয়ার বিন ব্রোকেন বাই হিম। জাস্ট এই অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে, ঠিক আছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা মোটামুটি এগুলা শিখে ফেললাম। এখন আসেন, মাঝে মধ্যে দেখা যায় যে কোনো 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 ক্ষেত্রে ফ্রেজাল ভার্ব ইউজ হয়। ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব আপনাদের বিস্তারিত ক্লাস হবে, ফ্রেজাল ভার্বের আপনাদের বিস্তারিত ক্লাস হবে। ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে কি হয় দেখা যায়, ভার্বের সাথে এক্সট্রা একটা পোর্শন থাকে, ভার্বের সাথে এক্সট্রা একটা পোর্শন থাকে। যেমন ধরেন আমি বললাম যে টেক কেয়ার অফ ইউর হেলথ, এই যে টেক কেয়ার অফ, এই পুরোটাই হচ্ছে আমার একটা ভার্ব। যেমন আমি বললাম যে ব্লো অ্যাওয়ে, এই পুরোটাই হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে? অথবা আমি বললাম ব্লো আউট, এই পুরোটা একটা ভার্ব। আমি বললাম যে লুক আফটার, লুক আফটার, এই পুরোটাই হচ্ছে একটা ভার্ব, পুরোটাই হচ্ছে একটা ভার্ব। এই ক্ষেত্রে অবশ্যই এই পুরা ভার্বটাকে একসাথে রাখতে হবে, পুরা ভার্বটাকে অবশ্যই একসাথে রাখতে হবে, একসাথে। অর্থাৎ এই যে টেক কেয়ার অফ, এটা পুরোটা একসাথে বসবে। আমরা এক্সাম্পল দেখি, টেক কেয়ার অফ ইউর হেলথ, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা লেট দিয়ে করব, তাহলে আমরা কি লিখবো? লেট ইউর হেলথ, লেট ইউর হেলথ, লেট ইউর হেলথ। তাহলে এরপরে বি ভার্ব আসবে, বি টেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন, বি টেকেন কেয়ার অফ, লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ, ঠিক আছে? অল অফ হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম, এই যে লাফড অ্যাট, এটা কিন্তু পুরোটা একটা ভার্ব। লাফড অ্যাট মানে হচ্ছে মক করা, উপহাস করা। আর এখানে অল অফ হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম, তাহলে এখানে এই হিমটা হচ্ছে আমার অবজেক্ট, ঠিক আছে? এই হিমের সাথে কিন্তু অ্যাটার সম্পর্ক না, অ্যাটটা হচ্ছে লাফড অ্যাট, এই পুরোটার হচ্ছে একটাই ভার্ব, এখানে এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। তাহলে এটার প্যাসিভ ভয়েস কি হবে? হি ওয়াজ লাফড অ্যাট, দেখেন হি ওয়াজ লাফড অ্যাট, অ্যাট লাফের সাথে চলে আসছে, লাফড অ্যাট বাই অল অফ হিজ ফ্রেন্ডস। আমরা এতক্ষণ ধরে যেই প্যাসিভ ভয়েসগুলো দেখলাম, ম্যাক্সিমামের ক্ষেত্রেই হচ্ছে আমরা দেখলাম বাই বসছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হচ্ছে বাই বসছে, বাই। এখন সব সময় কিন্তু বাই বসে না, মাঝে মধ্যে অন্যান্য প্রেপোজিশনও বসে, যেমন কোন কোন জায়গায় টু বসে, অ্যাট বসে, উইথ বসে, ইন বসে। এই বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এখানে টেবল আছে, কোন ভার্বের সাথে কি বসে এটা একটা দেওয়া, যেমন নো এর সাথে হচ্ছে টু বসে, অ্যানো এর সাথে উইথ বসে, সারপ্রাইজ অ্যাট, স্যাটিসফাই উইথ, কন্টেইন ইন, ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা আপনাকে একটু মুখস্থ করতে হবে। এখানে আরো কিছু লিস্ট দেওয়া আছে, যেমন অ্যানয়, প্লিজ, ডিসপ্লিজ, সারপ্রাইজ। এগুলার পরে যদি ব্যক্তিবাচক হয় তাহলে উইথ বসে, আর বস্তুবাচক হইলে হচ্ছে অ্যাট বসে। আবার কভার, ডেকোরেট, ক্র্যাম, অর্নামেন্ট, ক্রাউড, ফিল, এগুলোর পরে প্রেপোজিশন উইথ হয়। এগুলো একদম ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। এমবডি, ইনক্লুড, কন্টেইন, সোন, এগুলোর পরে হচ্ছে ইন হয়, ঠিক আছে? এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন দে প্লিজড আস অল, তাহলে এখানে আমার অবজেক্ট হচ্ছে আস, তাহলে উই অল অয়ার, কারণ এখানে প্লিজড আছে এই কারণে অয়ার, উই অল অয়ার প্লিজড। এখন আমি আমার স্বাভাবিক হিসেবে বাই দিয়ে দিব, কিন্তু প্লিজের সাথে বাই হয় না, প্লিজের সাথে হয় হচ্ছে উইথ। তাই সঠিক উত্তর হবে উই অল ওয়ার প্লিজড উইথ দেম, ঠিক আছে? আচ্ছা, সাধারণত পরীক্ষায় অ্যাক্টিভ থেকে প্যাসিভই আসে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ সাধারণত আসে না। তারপরও মাঝে মধ্যে কিছু প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসে। সেই কিছু প্যাসিভ থেকে অ্যাক্টিভ মধ্যে সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে এরকম, যে কোন কোন জায়গায় দেখা যায় যে বাইরে কোনো অবজেক্ট থাকে না। এখন সেটা আমরা দেখবো। দেখেন, আমরা তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বাই যোগে অবজেক্টটা লিখে ফেলি, বাই যোগে অবজেক্টটা আমরা লিখে ফেলি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই বাই যোগে অবজেক্টটা লিখতে হয় না। কখন? যদি অ্যাক্টিভ ভয়েসে অ্যাকশন রিসিভার হিসেবে, হুম, যদি আমরা দেখি যে অ্যাক্টিভ ভয়েসে অ্যাকশন ডুয়ার হিসেবে এইগুলো আছে, পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি, এগুলো আছে, তাইলে আমরা সেটা বাই যুগে লিখবো না। যেমন দেখেন কি বলছে, পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস, তাহলে এটার প্যাসিভ হবে এরকম, দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড বাই পিপল, এরকম হওয়ার কথা। কিন্তু এই বাই পিপল আমরা লিখবো না, জাস্ট এতটুকু লিখবো, দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড, ঠিক আছে?
একটা এক্সাম্পল দেখেন, সামবডি লেফট আ মেসেজ অন ইউর ডেস্ক। তাহলে এই যে সামবডি, তাহলে এখানে এখানে কি হওয়ার কথা ছিল এরকম যে এ মেসেজ লেফট আছে, তাহলে হবে ওয়াজ, এ মেসেজ ওয়াজ লেফট অন ইউর ডেস্ক, অন ইউর ডেস্ক। এখানে এই যে বাই সামবডিটা আসবে না, ঠিক আছে, এটা এটা হবে ভুল। ওকে, তো এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এক্সাম্পল গুলো দেখলে মোটামুটি বুঝবেন। এখন আসেন, মাঝে মধ্যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। যেমন দেখেন এখানে বলছে মাই পেন হ্যাজ বিন স্টোলেন। এখন মাই পেন হ্যাজ বিন স্টোলেন, আমার কলমটি চুরি হয়েছে। এখানে যে মাই পেন কিন্তু অ্যাকশন ডুয়ার না, মাই পেন হচ্ছে অ্যাকশন রিসিভার। তাহলে আমরা জানি অ্যাকশন রিসিভার যদি সাবজেক্ট পজিশনে থাকে, তাইলে ওই সেন্টেন্সটা হয় কি, ওই সেন্টেন্সটা হয় হচ্ছে প্যাসিভ ভয়েস। এটা প্যাসিভ ভয়েস। এখন প্যাসিভ ভয়েসে তো আমরা জানি বাই যোগে কিছু একটা থাকবে, কিন্তু এখানে আমরা বাই যোগে কোনো কিছু দেখতে পাচ্ছি না। যদি এরকম আমরা বাই যোগে কোনো কিছু না দেখি, তাহলে সেই প্যাসিভ সেন্টেন্সটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা মনে মনে একটা বাই যোগে কিছু একটা ধরে নিব। যেমন মাই পেন হ্যাজ বিন স্টোলেন বাই, আমি ধরলাম বাই সামওয়ান, বাই সামওয়ান, ঠিক আছে। তাহলে আমি লিখবো এরকম, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন। এটা জাস্ট আমরা যেরকম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, এটা হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ, উল্টা জাস্ট করবো, উল্টা। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের, এবং এই যে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ হয়েছে, যে হ্যাজ ছিল এখানে হ্যাজ বসছে, বিন ছিল এটা এটা উঠে গেছে, আর এখানে স্টোলেন বসে গেছে। দ্য ট্রুথ উইল বি রিভিলড, তাইলে আমরা বলতে এরকম যে ট্রুথ উইল বি রিভেলড বাই পিপল, অথবা বাই অথরিটি, অথবা বাই সামওয়ান। তাহলে আমরা লিখতে পারি এরকম, সামওয়ান উইল রিভিল দ্য ট্রুথ, ঠিক আছে। ওকে, এরপর আসেন যে রিফ্লেক্সিভ এবং রিসিপ্রোকাল অবজেক্ট। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রিসিপ্রোকাল প্রোনাউনের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? ওই যে হিমসেলফ, হারসেলফ, ড্যামসেলফ, এগুলো হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। সরি, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর রিসিপ্রোকাল কোনটা? ওই যে ওয়ান অ্যানাদার, ইচ আদার, এগুলা। এখানে আপনাদের প্রোনাউন পড়ার সময় এটা আপনাদেরকে বলা হয়েছিল যে রিসিপ্রোকাল প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন কখনোই কখনোই হচ্ছে সাবজেক্ট পজিশনে বসে না। এগুলো কখনোই সাবজেক্ট পজিশনে বসে না, সবসময় হচ্ছে এগুলো অবজেক্ট হয়, সবসময় এগুলো অবজেক্ট হয়, সবসময়, কখনোই সাবজেক্ট পজিশনে বসবে না। এখন এইগুলা যুক্ত কোন একটা বাক্যকে আমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাই, তাহলে আমি কিভাবে করব? দেখেন, লীলা ফ্যান্স হারসেলফ, তাহলে এটা নর্মাল নিয়মে যদি আমি করি তাহলে কি হবে? হারসেলফ ইজ ফ্যান্ড বাই লীলা, হারসেলফ ইজ ফ্যান বাই লীলা, এরকম হওয়ার কথা, ঠিক না? এরকম হওয়ার কথা। কিন্তু আমরা এইভাবে করতে পারবো না, কারণ এই হারসেলফটা কখনোই সাবজেক্ট পজিশনে বসবে না। তাহলে সরিটা কি হবে? এইটার সাবজেক্ট এবং অবজেক্ট চেঞ্জ হবে না, যেরকম আছে ওরকমই থাকবে, বাকিগুলা চেঞ্জ হবে। যেমন লীলা ইজ ফ্যান্ড বাই হারসেলফ হবে, দেখেন সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয় নাই, কিন্তু এই যে এখানে অক্সিলারি ভার্ব আসছে, এরপরে ভি3 আসছে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, দে আর হেল্পিং ইচ আদার, তাহলে এটা দেখেন, দে আর বিং হেল্পড বাই ইচ আদার, দে আর বিং হেল্পড বাই ইচ আদার, ঠিক আছে। তাহলে আমরা যদি রিসিপ্রোকাল প্রোনাউন থাকে বা রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, তাহলে আমরা এইভাবে অ্যাক্টিভ থাকি। আচ্ছা, তাহলে আমরা আমরা যেখানে ছিলাম সেটা হইলো যে আমরা দেখলাম রিসিপ্রোকাল প্রোনাউন এবং হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলা এগুলা আমরা কখনোই সাবজেক্ট পজিশনে বসাতে পারবো না। ওকে, এরপর আসেন, ফ্যাক্টিটিভ এবং হচ্ছে কমপ্লিমেন্টারি অবজেক্ট। জিনিসটা দেখতে খুব কঠিন মনে হচ্ছে যে কি জানি কি ফ্যাক্টিটিভ অবজেক্ট এবং কমপ্লিমেন্টারি অবজেক্ট জানি কি জিনিস, তবে আসলে জিনিসটা খুবই ইজি। ফ্যাক্টিটিভ এবং কমপ্লিমেন্টারি অবজেক্ট আসলে কি? ওই যে আপনারা কমপ্লিমেন্ট পড়ছেন না, কমপ্লিমেন্ট, ওই কমপ্লিমেন্ট যুক্ত যেই ভার্ব ওগুলাকে বলা হয় হচ্ছে আপনার কমপ্লিমেন্টারি অবজেক্ট। যেমন ধরেন আমি যদি এরকম বলি যে দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টটা কি? এই প্রেসিডেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট। শি নেমড দ্য ক্যাট হুইস্কার্স, এই হুইস্কার্স হচ্ছে কি? কমপ্লিমেন্ট। দ্য কমিটি অ্যাপয়েন্টেড হার চেয়ারপারসন, এই চেয়ারপারসন হচ্ছে কমপ্লিমেন্ট। মূল ব্যাপারটা হচ্ছে কখনোই এই কমপ্লিমেন্টকে আপনি সাবজেক্ট হিসেবে প্যাসিভ ভয়েসে ব্যবহার করতে পারবেন না, এটা হচ্ছে মেইন ইস্যু, ঠিক আছে। অর্থাৎ আপনাকে কাজ করতে হবে এতটুকু নিয়ে, যে দে ইলেক্টেড হিম, এতটুকু নিয়ে আপনি কাজ করবেন। আর এখানে যে প্রেসিডেন্ট, হুইস্কার্স বা চেয়ারপারসন, এরকম এটা যেরকম থাকার ওই রকমই থাকবে, এটা হচ্ছে মেইন জিনিস, আর কোনো চেঞ্জ নাই। যেমন উই ইলেক্টেড হিম মেয়র, উই ইলেক্টেড হিম
মেয়র। তাহলে এইটার এই যে মেয়র, মেয়র যেখানে থাকার ওইখানেই থাকবে, আপনি জাস্ট এতটুকু নিয়ে কাজ করবেন, উই ইলেক্টেড হিম। তাহলে কি হবে? তাহলে হি হচ্ছে এখানে অবজেক্ট, এটা এখানে সাবজেক্ট হবে উই, সরি হি, আর এখানে ইলেক্টেড আছে, তাহলে আমি দিব ওয়াজ, হি ওয়াজ ইলেক্টেড, হি ওয়াজ ইলেক্টেড মেয়র, মেয়র বাই আস, হি ওয়াজ ইলেক্টেড মেয়র বাই আস। ঠিক আছে, আর কোনো ঝামেলা নাই। স্ট্রাকচার আপনার দেখার দরকার নেই, আপনি just এতটুকু মাথায় রাখবেন, এই যে কমপ্লিমেন্টারি অবজেক্ট এটা যেখানে থাকার সেখানেই থাকবে। দ্য পিপল ইলেক্টেড মি চেয়ারম্যান, সেম, আই ওয়াজ ইলেক্টেড চেয়ারম্যান বাই দ্য পিপল। তাহলে এখানে বাই দ্য পিপল কেন নাই? ওই যে একটু আগে আমরা দেখেছি দ্য পিপল, সামওয়ান, সামবডি, এগুলো যদি সাবজেক্ট পজিশন থাকে তাহলে এগুলো বাই যুগে লিখতে হয় না। আচ্ছা, আরেকটা হচ্ছে কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট কি জিনিস দেখেন, এই কগনেট শব্দটা একটা ল্যাটিন শব্দ থেকে আসছে, ল্যাটিন শব্দ কগনেট থেকে আসছে। এই ক মানে হচ্ছে কো, প্লাস হচ্ছে নেটাস, কো এবং হচ্ছে নেটাস। ঠিক আছে, কো অর্থ কি? কো মানে হচ্ছে টুগেদার, কো মানে হচ্ছে টুগেদার, আর নেটাস মানে হচ্ছে বর্ন, মানে হচ্ছে এদের জন্ম হয়েছে একসাথে। জন্ম হয়েছে একসাথে মানে কি? যেমন ধরেন আমরা বলি না যে সে একটা খাওয়া খাইছি, সে একটা দৌড় দৌড়াইছি, সে একটা ঘুম ঘুমাইছি। এই যে ঘুম ঘুমানো, তারপরে দৌড় দৌড়ানো, এইগুলা হচ্ছে কগনেট অবজেক্ট। এই কগনেট অবজেক্টের ক্ষেত্রে কখনো কোনো ধরনের চেঞ্জ করে প্যাসিভ ভয়েস করা হয় না, যেরকম আছে ওইরকমই থাকে। যেমন দেখেন আমি বললাম, এই দেখেন এগুলো এক্সাম্পল, টু লিভ এ লাইফ, টু স্মাইল এ স্মাইল, টু লাফ এ লাফ, টু ডাই এ ডেথ। এগুলো, এই যে ডেথ, লাফ, স্মাইল, লাইফ, এগুলো হচ্ছে কগনেট অবজেক্ট। যেমন দেখেন এগুলো কোনো চেঞ্জ হয় না। যেমন দেখেন এখানে বলছে হি রান আর রেস, সে একটা দৌড় দৌড়াইলো, তাহলে কি হবে? এ রেস ওয়াজ ran বাই হিম। এ রেস ওয়াজ, এটা তো র্যান হবে না, হবে হচ্ছে রান, কারণ র্যান, রান, র্যান এবং হচ্ছে রান, এই রান প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এ রেস ওয়াজ রান বাই হিম। ঠিক আছে, হি স্লেপ্ট আ সাউন্ড স্লিপ, তাহলে এ সাউন্ড স্লিপ ওয়াজ স্লেপ্ট বাই হিম। শেষ। ওকে, এরপরে আসেন আমরা এখন একটু কঠিনের দিকে যাব। হ্যাঁ, যদিও এগুলা এই পরীক্ষাতে আসে খুব কম, তারপরে এটা শিখতে হবে। দেখেন, কোয়াসি প্যাসিভ ভার্ব। কোয়াসি মানে কি? কোয়াসি মানে হচ্ছে হাফ, কোয়াসি মানে হচ্ছে হাফ, অর্ধেক। আর প্যাসিভ ভার্ব মানে কি? অর্থাৎ যেই অর্থ, যেই ভার্বটা প্যাসিভ অর্থ দেয়, প্যাসিভ অর্থ দেয়। ঠিক আছে, এই ভার্বটা প্যাসিভ অর্থ দেয়। কেমন প্যাসিভ অর্থ দেয়? আচ্ছা দেখেন, কোয়াসি প্যাসিভকে বলা হয় অ্যাক্টিভ ইন ফর্ম। একটু খেয়াল করেন, অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স। প্যাসিভ ইন সেন্স এটা কি বোঝায়? দেখেন বলছে দ্য বেড, দ্য বেড, বেড না, দ্য বেড ফিলস সফট, দ্য বেড ফিলস সফট, বিছানাটা খুব নরম, বিছানাটা খুব নরম। তাহলে এই যে দ্য বেড ফিলস সফট, এখন বিছানাটা হচ্ছে নরম, এটা ফিল করতেছে কে? ফিল করতেছেন আপনি। কিন্তু এইখানে দেখেন আমার সাবজেক্ট পজিশনে কে আছে? দ্য বেড। দ্য বেড কি অ্যাকশন রিসিভার নাকি অ্যাকশন ডুয়ার? সে হচ্ছে অ্যাকশন রিসিভার। তাহলে আমরা জানি অ্যাকশন রিসিভার যদি সাবজেক্ট পজিশনে থাকে তাইলে সেটা হয় প্যাসিভ। তাহলে এটা হচ্ছে এই যে দেখেন প্যাসিভ ইন সেন্স, এটাই বলছে প্যাসিভ ইন সেন্স। ঠিক আছে, কিন্তু অ্যাক্টিভ ইন ফর্ম, অ্যাক্টিভ ইন ফর্ম মানে কি? প্যাসিভ ভয়েসে কি থাকতে হয়? প্যাসিভ ভয়েসে বি ভার্ব থাকতে হয়, তারপরে V3 থাকতে হয়, সেগুলো কিন্তু এখানে নাই। হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি, মধু খেতে মিষ্টি। এখন মধু কি নিজে নিজেকে টেস্ট করে? না, মধুকে কেউ একজন টেস্ট করে, তারপরে বলা হয় যে হ্যাঁ মধু খেতে মিষ্টি। এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের বাক্যকে আপনি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চান তাহলে কিভাবে আপনি করবেন? এখন আপনি অর্থের দিকে আসেন। দ্য বেড ফিলস সফট, বেডটা নরম। এখন এটা যদি যদি আপনি প্যাসিভ সেন্স চিন্তা করেন তাহলে কিভাবে আনতে পারেন এরকম, যে বিছানাটা নরম যখন এটা অনুভব করা হয়, বিছানাটা নরম যখন এটা অনুভব করা হয়, এটা একটা প্যাসিভ বাক্য হয়। আবার হয় এরকম, হানি টেস্ট সুইট, তাহলে এটা যদি আপনি চিন্তা করেন তাহলে মধু মিষ্টি যখন এটা টেস্ট করা হয়। এই একইভাবে আপনি প্যাসিভটা করতে পারেন, যে দ্য বেড ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। ঠিক আছে, তবে এই যে হচ্ছে কোয়াসি প্যাসিভ, এই কোয়াসি প্যাসিভ কিন্তু দুই ধরনের হয়। কোয়াসি প্যাসিভ দুই ধরনের, একটা হচ্ছে কোয়াসি ভার্ব উইথ এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট সহ
আরটা হচ্ছে উইদাউট এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট ছাড়া। এখন আপনি মনে করতে পারেন যে ভাই এমনি মাথার উপর দিয়ে যাচ্ছে, এখন আপনি আবার আর নতুন জিনিস নিয়ে আসছেন যে এখানে উইদাউট কমপ্লিমেন্ট। এক্সাম্পল দিলে বুঝবেন, দেখেন রাইস সেলস চিপ, এখানে এই চিপটা কমপ্লিমেন্ট, কার কমপ্লিমেন্ট? রাইসের কমপ্লিমেন্ট। আপনি রাইস সমান সমান চিপ লিখতে পারেন। দ্য নোভেল রিডস ওয়েল, মানে এই নোভেলটা পড়তে ভালো, তাহলে নোভেল সমান সমান আপনি ওয়েল লিখতে পারেন। কিন্তু দেখেন দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটা তৈরি হচ্ছে। এখন এই যে দ্য হাউস ইজ বিল্ডিং, এখানে কিন্তু কোনো ধরনের কমপ্লিমেন্ট নাই। এখন বাড়িটা তো নিজে নিজে তৈরি হয় না, বাড়িটা কেউ একজন তৈরি করে, কিন্তু এই বাক্যটা কিন্তু ভুল না। দ্য হাউস ইজ বিল্ডিং এটা ঠিক আছে। দ্য ব্রেড ইজ বেকিং, ব্রেড বেক করা হচ্ছে, ব্রেড তো নিজে নিজে বেকড হয় না, কেউ একজন করতে হয়। তাহলে এইটা হচ্ছে উইদাউট কমপ্লিমেন্ট। এখন আমরা কোনটা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেটা একটু আমাদেরকে জানতে হবে। তাহলে কমপ্লিমেন্ট সহ কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে সেটা তো আমরা অলরেডি দেখেছি। দ্য বেড ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটা তো আমরা দেখেছি। তাহলে এইবার আসেন আমরা স্ট্রাকচারটা দেখি। তাহলে কোয়াসি প্যাসিভটা এই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অপরিবর্তিত থাকবে, এরপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে হোয়েন, অথবা আপনি ইফও ব্যবহার করতে পারেন, ইফ। তারপরে হচ্ছে ইট অথবা দে, সাবজেক্ট অনুযায়ী, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এবং হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। স্ট্রাকচার দেখতে অনেক জটিল মনে হচ্ছে, কিন্তু আপনি যদি হচ্ছে এক্সাম্পল দেখেন তাইলে হচ্ছে এটা খুবই সহজ। আর এটাকে এই যে দেখেন, দ্য পিল টেস্ট বিটার, দ্য পিল টেস্ট বিটার, ঔষধ খেতে তিতা। তাহলে ঔষধ হয় তিতা যখন এটা টেস্ট করা হয়, স্বাদ নেওয়া হয়। তাহলে দ্য পিল ইজ বিটার, যে দেখেন সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে হয়েন, অথবা হয়েনের বদলে আপনি ইফও দিতে পারেন, তারপরে ইট, এরপরে ইজ, অক্সিলারি ভার্ব, এরপরে ভি3 ফর্ম। ঠিক আছে। এছাড়াও আরেক ভাবেও আপনি এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারেন, সেটা হচ্ছে এইটা, দ্য পিল ইজ টেস্টেড বিটার, দ্য পিল ইজ টেস্টেড বিটার, তবে এটা হচ্ছে লেস ফর্মাল, এটা হচ্ছে লেস ফর্মাল, এটা হচ্ছে বেশি ফর্মাল। পরীক্ষাতে অপশনে এইটাই আপনি পাবেন। ঠিক আছে। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। দ্য নোভেল রিডস ওয়েল, তাহলে এটা কি হবে? দ্য নোভেল, দ্য নোভেল ইজ ওয়েল ওয়েন অথবা ইফ, ওয়েন অথবা ইফ ইট ইজ রিড, রিডের পাস্ট পার্টিসিপল রিডই হয়, অথবা সংক্ষেপে দ্য নোভেল ইজ রিড ওয়েল। ঠিক আছে। ওকে। এখন আসেন যে আরেকটাও তো আমরা দেখছি যে যেটার কমপ্লিমেন্ট নাই, কমপ্লিমেন্ট ছাড়া হইলে কি হবে? কমপ্লিমেন্ট ছাড়া হইলে জাস্ট যেরকম আছে ওরকমই হবে, যেমন দ্য হাউস ইজ বিল্ডিং, তাইলে দ্য হাউস ইজ বিং বিল্ড, দ্য হাউস ইজ বিং বিল্ড, আর কোনো ঝামেলা নাই। তাহলে যদি এরকম হয় দ্য ব্রেড ইজ বেকিং, তাহলে কি হবে? দ্য ব্রেড ইজ বিং বেকড, শেষ। আচ্ছা, আর অল্প কয়েকটা নিয়ম আছে, 3 থেকে 4টা, এরপরে আপনারা আপনারা মুক্তি পাবেন। ঠিক আছে, একটু কষ্ট করে শুনেন। এখন আসেন যে কোনো বাক্যে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে এবং এই প্রেজেন্ট পার্টিসিপল যদি অ্যাডজেক্টিভ হয়, কোনো বাক্যে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে এবং সেইটা যদি অ্যাডজেক্টিভ হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব? আমরা এক্সাম্পল দেখি। দেখেন কি বলছে, আই স হিম রিডিং এ বুক। এর অর্থ কি? আমি তাকে বই পড়া অবস্থায় দেখলাম, ঠিক না? আমি তাকে বই পড়া অবস্থায় দেখলাম, আমি তাকে বই পড়া অবস্থায় দেখলাম। আচ্ছা, তাহলে বই পড়া অবস্থায় হচ্ছে দেখলাম, এটাকে আপনি যদি বাংলা করেন তাহলে কি হবে? বাংলা করলে কি হবে? বাংলা করলে হবে সে আমার দ্বারা বই অবস্থা পড়ায় দৃশ্যমান হয়েছে। সে আহ, সে বই পড়া অবস্থায় আমার দ্বারা দৃশ্যমান হয়েছে, দৃশ্যমান না, এখানে আসলে মানে দেখা হয়েছে আর কি, আমার দ্বারা দেখা হয়েছে, এরকম অর্থ। তাহলে এই যে রিডিং আ বুক, এই যে রিডিং আ বুক, এইটার কোনো চেঞ্জ হবে না, এটা যেরকম আছে ওরকমই আসলে বসে যাবে। ঠিক আছে, তাহলে হবে এরকম, হি ওয়াজ সিন, হি ওয়াজ সিন, তারপরে এই যে রিডিং এ বুক, এটা হচ্ছে পার্টিসিপল, রিডিং আ বুক বাই মি, হি ওয়াজ সিন রিডিং আ বুক বাই মি, শেষ। ঠিক আছে, এই দেখেন হি ওয়াজ সিন রিডিং আ বুক বাই মি, তাহলে এই রিডিং আ বুক এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা যেখানে থাকার সেখানেই বসে যাবে। উই হ্যাভ নোটিস দ্য বয় কামিং, উই হ্যাভ নোটিস দ্য বয় কামিং, তাহলে এখানে কামিংটা হচ্ছে এই দ্য বয়ের পার্টিসিপল, তাহলে এটা ইজি, কামিংটা যেখানে আছে ওখানে বসবে, তাহলে সঠিক উত্তর কি হবে? দ্য বয় হ্যাজ বিন নোটিসড, দ্য বয়
হ্যাজ বিন নোটিসড কামিং বাই আস। ঠিক আছে, দ্য বয় হ্যাজ বিন নোটিসড কামিং বাই আস। ওকে, এরপরে আসেন, এইটা খুবই ইম্পর্টেন্ট, এই সবাই একটু মনোযোগ দেন ভাই, সবাই একটু মনোযোগ দেন। আমি জানি আপনাদের মনোযোগের ঘাটতি এখন হয়ে গেছে অলরেডি, কিছু করার নাই, একটু মনোযোগ দেন এখানে, এটা এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসছে। আচ্ছা দেখেন, এই ভার্বগুলো একটু ভালো করে মাথায় ঢোকান। নিড, বিড, ডেয়ার, মেক, হিয়ার, সি, ফিল, লেট, হেল্প, নো, বিহোল্ড, ওয়াচ, নোটিস। এই ভার্বগুলা টিএম করে ফেলবেন, টানা মুখস্থ করে ফেলবেন, কারণ এগুলো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এইসব ভার্ভ যদি আপনি দেখেন কোনো জায়গাতে বসছে এবং সেইটা হচ্ছে যে আমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়েছে, তাহলে এখানে একটু জিনিসপত্র পরিবর্তন করতে হয়। কেমন দেখেন, আমরা এক্সাম্পল দেখি। দে মেড হিম টেল এভরিথিং। দে মেড হিম টেল এভরিথিং, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে তারা তাকে সবকিছু বলতে বাধ্য করেছে, অথবা তারা তাকে দিয়ে সবকিছু বলিয়েছে। তারা তাকে দিয়ে সবকিছু বলিয়েছে, এটা হচ্ছে বাংলা অর্থ। এখন এটা যদি আপনি প্যাসিভ চিন্তা করেন তাহলে কিভাবে আসবে? আসবে এরকম যে আহ, তাকে দিয়ে সবকিছু বলানো হয়েছে, তাকে দিয়ে সবকিছু বলানো হয়েছে, এরকম আসে, ঠিক না? আচ্ছা, এখন এরকম এই যে দেখেন, এটার স্ট্রাকচারটা খেয়াল করেন। মেডের পরে একটা অবজেক্ট, তারপরে টেলের পরে এই, এরপর একটা ভার্ব, এরপর আবার একটা অবজেক্ট আছে। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, ঠিক আছে? তা আমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, তখন এই যে ওয়াচ, নোটিস, বিড, এই ভার্বগুলোর পরে একটা টু আনতে হবে। যেমন দেখেন, দে মেড হিম টেল এভরিথিং। দে মেড হিম টেল এভরিথিং। আচ্ছা, আমি মূলত প্যাসিভ করবো এতটুকুর। কিভাবে দেখেন, আমি লিখবো এরকম, হি ওয়াজ, হি ওয়াজ মেড, হি ওয়াজ মেড। ঠিক আছে, হি ওয়াজ মেড। এরপরে এই যে টেল, এই টেলের আগে একটা টু লাগাই দিব। হি ওয়াজ মেড টু টেল এভরিথিং, হি ওয়াজ মেড টু টেল এভরিথিং বাই দেম, হি ওয়াজ মেড টু টেল এভরিথিং বাই দেম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আই নোটিসড হিম সিং আ সং। তাহলে আমি মূলত প্যাসিভ করবো এতটুকুর, এতটুকুর। আর এই যে সিং এ সং, এখানে আমি সিং এর আগে একটা টু লাগাই দিব, তাহলে কি হবে? হি ওয়াজ নোটিসড টু সিং আ সং বাই মি। ঠিক আছে, তাহলে এখানে এই টু ব্যাপারটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এই গেল একটা আম, কঠিন জিনিস। এইবার আর একটা কঠিন জিনিস দেখেন, সেটা হচ্ছে এই ভার্বগুলা, লাভ, ডিজায়ার, উইশ, লাইক, ওয়ান্ট। লাভ, ডিজায়ার, লাইক, উইশ, ওয়ান্ট। লাভ, ডিজায়ার, উইশ, লাইক, ওয়ান্ট। এই ভার্বগুলোর, এই ভার্বগুলোর পরে যদি ইনফাইনিটিভ থাকে, খেয়াল করেন, এই ভার্বগুলোর পরে যদি ইনফাইনিটিভ যুক্ত কোনো সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, তাইলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি? আমরা আগে এক্সাম্পল দেখি। দেখি বলছে, হি ওয়ান্টস মি টু ডু দ্য ওয়ার্ক। সে চায় আমি কাজটা করি, সে চায় আমি কাজটা করি। এখন একটু মনে মনে চিন্তা করেন তো, এটার প্যাসিভটা কি হবে? মানে বাংলায়, সে চায় আমি কাজটা করি, তাহলে এটার প্যাসিভ কি হবে? সে চায় আমার দ্বারা কাজটি করা হোক। দেখুন তো মেক সেন্স করে কিনা। হি ওয়ান্টস মি টু ডু দ্য ওয়ার্ক, সে চায় আমি কাজটা করি। ওকে, এখন এটা যদি আমি প্যাসিভ চিন্তা করেন তাহলে কি হবে? সে চায় আমার দ্বারা কাজটি করা হোক। তাহলে দেখেন, এইখানেও সে চায়, অ্যাক্টিভেও সে চায়, আবার প্যাসিভে আপনি বলতেছেন সে চায়। তাহলে সে চায় আমার দ্বারা, হি ওয়ান্টস, সে চায় আমার দ্বারা কাজটি করা হোক। তাহলে বাই মি, শেষ হচ্ছে বাই মি, আমার দ্বারা কাজটি করা হোক। তাহলে কাজটি, হি ওয়ান্টস দ্য ওয়ার্ক, হি ওয়ান্টস দ্য ওয়ার্ক টু বি ডান, হি ওয়ান্টস দ্য ওয়ার্ক টু বি ডান বাই মি। সে চায় আমার দ্বারা কাজটি করা হোক। ঠিক আছে, এইবার আসেন আপনি স্ট্রাকচারের দিকে। দেখেন কি বলছে, এই যে ইনফিনিটিভ প্যাসিভে রূপান্তরিত করার সময় সাবজেক্ট এবং ভার্ব অপরিবর্তিত অবস্থায় থাকবে, সাবজেক্ট এবং ভার্ব অপরিবর্তিত অবস্থায় থাকবে। এরপরে ডিরেক্ট অবজেক্ট টু বি ভি3 বাই যোগে ইনডিরেক্ট অবজেক্ট। এটা এটা বিতিকিচ্ছির অবস্থা, এটা স্ট্রাকচার দেখলে কিছুই বোঝা যায় না। ঠিক আছে, কিন্তু আপনি যদি এক্সাম্পল দেখেন, হি ওয়ান্টস মি টু ডু দ্য ওয়ার্ক, তাহলে হি ওয়ান্টস দ্য ওয়ার্ক, এই হচ্ছে আমার ডিরেক্ট অবজেক্ট। হি ওয়ান্টস দ্য ওয়ার্ক টু বি ডান বাই মি।
এই যে দেখেন এখানে লেখা আছে ডিরেক্ট অবজেক্টের কথা, যে ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তাহলে আপনারা বাসায় প্র্যাকটিস করার সময় আগে এক্সাম্পল দেখবেন, এরপরে স্ট্রাকচার পড়বেন ভয়েসের ক্ষেত্রে। ঠিক আছে, এটা শুধু ভয়েসের ক্ষেত্রে না, যে কোনো ইংরেজি গ্রামার ক্ষেত্রে আপনি আগে এক্সাম্পল দেখবেন, এরপরে আপনি স্ট্রাকচার দেখবেন, তাইলে জিনিসটা ভালোভাবে মনে থাকবে। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দে উইশড মি টু সিং এ সং। তাইলে দে উইশড, এই যে দেখেন ভার্ব এবং অবজেক্ট অপরিবর্তিত। দে উইশড এ সং, এটা হচ্ছে আমার ডিরেক্ট অবজেক্ট। দে উইশ এ সং টু বি সাং বাই মি, ইনডিরেক্ট অবজেক্টটা শেষে। ঠিক আছে, আচ্ছা আর মাত্র দুইটা দুইটা আছে নিয়ম, তারপরে শেষ, তারপরে আপনাদের ছুটি। দুইটা বা তিনটা দেখেন। অ্যাগ্রি, বি অ্যাংশাস, অ্যারেঞ্জ, ডিটারমাইন, বি ডিটারমাইন, ডিসাইড এবং হচ্ছে ডিমান্ড। এই ভার্বগুলোর পরে সাধারণত জিরান বসে। এই ভার্বগুলোর পরে হচ্ছে জিরান বসে। ঠিক আছে, এই জিরান যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ ভয়েস করতে হলে এখানেও সাবজেক্ট এবং ভার্ব অপরিবর্তিত থাকে। যেমন দেখেন আমরা এক্সাম্পল দেখি। হি ডিসাইডেড টু সেল দ্য হাউস। সে সিদ্ধান্ত নিল বাড়িটি বিক্রি করবে। সে সিদ্ধান্ত নিল বাড়িটি বিক্রি করবে। হি ডিসাইডেড টু সেল দ্য হাউস। ওকে, এখন আসেন আপনি যদি প্যাসিভ চিন্তা করেন তাহলে কি হবে? সে সিদ্ধান্ত নিল যে বাড়িটি যাতে বিক্রি হয় বা বাড়িটি বিক্রি করা উচিত। একটু চিন্তা করেন তো, হি ডিসাইডেড টু সেল দ্য হাউস, সে সিদ্ধান্ত নিল বাড়িটি বিক্রি করবে। তাহলে এটার প্যাসিভটা অর্থটা কি হবে? সে সিদ্ধান্ত নিল বাড়িটি যাতে বিক্রি হয় অথবা বাড়িটি বিক্রি হওয়া উচিত। তাহলে দেখেন এখানেও এই যে হি ডিসাইডেড, এটা যেরকম থাকার সেরকমই থাকবে। হি ডিসাইডেড দ্যাট, দ্যাট সে সিদ্ধান্ত নিল যে, বাড়িটি যাতে বিক্রি হয় বা বাড়িটি বিক্রি করা উচিত। তাহলে হি ডিসাইডেড দ্যাট দ্য হাউস শুড বি সোল্ড। এই হচ্ছে প্যাসিভ। এইবার আসেন আপনি স্ট্রাকচার দেখেন। কোনো সময় এই যে সাবজেক্ট এবং অবজেক্ট অপরিবর্তিত থাকবে, তারপরে দ্যাট বসবে, এরপরে অবজেক্ট শুড বি এবং টু এর পরবর্তী ভার্বের ভি3। ঠিক আছে, টু এর পরবর্তী ভার্বের হচ্ছে ভি3 বসবে। ও আমি এখানে একটু একটু ভুল করছি, এখানে আসলে জিরান বসবে না, সরি, এটা আমি এখানে ইনফাইনিটিভ বসবে, ইনফাইনিটিভ, এটা ভুল করছি। ইনফাইনিটিভ এখানে বসবে, ইনফাইনিটিভ। দেখেন এবার হি ডিসাইডেড টু সেল দ্য হাউস, তাহলে হি ডিসাইডেড দ্যাট দ্য হাউস শুড বি সোল্ড। তাহলে আপনি আগে অর্থটা বুঝবেন, তারপরে স্ট্রাকচার দেখবেন, কারণ শুরুতে স্ট্রাকচার আপনি মুখস্থ করলে এটা আপনার কিছুই মনে থাকবে না। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। হি অ্যাগ্রিড টু ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে কি হবে? সে রাজি হইল কাজটা করতে, সে কাজটা করতে রাজি হইল। তাহলে সে রাজি হইল কাজটা করা উচিত। তাহলে হি অ্যাগ্রিড দ্যাট দ্য ওয়ার্ক শুড বি ডান, ওয়ার্ক শুড বি ডান। ঠিক আছে, ওকে। এরপরে আসেন অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজ, সাজেস্ট, রিকমেন্ড। এইগুলার পরে হচ্ছে জিরান বসে, এইগুলার পরে হচ্ছে জিরান বসে। এই জিরানযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলেও আমরা সাবজেক্ট এবং অবজেক্টের শুরুতে সাবজেক্ট কোনো পরিবর্তন করবো না। আমরা আগে এক্সাম্পল দেখি। হি রিকমেন্ডস ইউজিং বুলেট প্রুফ জ্যাকেট। সে বুলেট প্রুফ জ্যাকেট রিকমেন্ড করলো, ব্যবহার রিকমেন্ড করলো। তাইলে এখানে এইটা যদি আপনি প্যাসিভ স্ট্রাকচার চিন্তা করেন, তাহলে আপনি আপনি কি বলবেন? আপনি বলবেন এরকম যে সে রিকমেন্ড করলো বুলেট প্রুফ জ্যাকেট যাতে ব্যবহার করা হয়, যাতে বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করা হয়। তাহলে এইখানে আপনি প্যাসিভ করবেন কিভাবে? প্যাসিভ মানে এইভাবে, হি রিকমেন্ডেড দ্যাট, হি রিকমেন্ডেড দ্যাট। এখানে রিকমেন্ডেড হবে না, এখানে রিকমেন্ডস হবে, কারণ এখানে তো রিকমেন্ডস আছে, এখানে এইটা এস হবে। হি রিকমেন্ডস দ্যাট দ্য বুলেট প্রুফ জ্যাকেট শুড বি ইউজ, জাস্ট এখানে শুডের পরে বি ইউজ হবে। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দ্য ডক্টর সাজেস্টেড টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে কি হবে এখানে? দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্যাট ফিজিক্যাল এক্সারসাইজ শুড বি টেকেন, ফিজিক্যাল এক্সারসাইজ শুড বি টেকেন। শেষ। ঠিক আছে, লাস্ট লাস্ট জিনিস হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা দেখেন, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে এটা তাকে বুঝতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে?
কমপ্লেক্স সেন্টেন্সে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। আর কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। এভাবেই তো হয়, ঠিক না? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, যদি আমরা দেখি যে যেহেতু দুইটা ক্লজ, সুতরাং দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। এই দুইটা ফাইনাইট ভার্বই যদি ট্রানজিটিভ হয় তাহলে আমরা দুই দিকেই প্যাসিভ করব। তাহলে আমরা দুই দিকেই প্যাসিভ করব। যেমন উই মাস্ট এন্ডিউর হোয়াট উই ক্যান নট কিউর। উই মাস্ট এন্ডিউর হোয়াট উই ক্যান নট কিউর। তাহলে এখানে দুই দিকেই ট্রানজিটিভ ভার্ব আছে, দুই দিকেই ট্রানজিটিভ ভার্ব আছে। তাহলে এখানে এখানে আমরা এটা কিভাবে করব? আমরা করতে পারি এইভাবে যে হোয়াট উই ক্যান নট কিউর, হোয়াট ক্যান নট বি কিউরড বাই আস, হোয়াট ক্যান নট বি কিউরড বাই আস, উই মাস্ট এন্ডিউর মাস্ট বি এন্ডিউরড বাই আস। তাহলে এই দুইটাকে যদি আপনি একসাথে করেন তাহলে হবে এরকম, হোয়াট ক্যান নট বি কিউরড মাস্ট বি এন্ডিউরড। এখানে বাই আসটা উল্লেখ করা নাই, উল্লেখ করলে হয়, না করলে হয়। তবে আসার ব্যাপার হচ্ছে এই ধরনের সেন্টেন্স গুলা পরীক্ষাতে আসে না, সুতরাং কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন। মানে এই বড় বড় সেন্টেন্স আমি কোনো পরীক্ষাতে আসতে দেখি নাই, ঠিক আছে? তারপরেও জেনে রাখা ভালো। আরেকটা এক্সাম্পল আমরা দেখি, উই নো দ্যাট হি হ্যাজ স্টোলেন মাই ব্যাগ। আমি জানি সে আমার ব্যাগটা চুরি করেছে। এটাকে আপনি একটু এইভাবে, ইট ইজ নোন টু আস, এটা আমাদের কাছে জানা, বা এটা আমরা জানি, ইট ইজ নোন টু আস দ্যাট মাই ব্যাগ হ্যাজ বিন স্টোলেন বাই হিম। এটা হচ্ছে একটু আপনার ভিন্ন রকমের একটা প্যাসিভ, মানে এটা হচ্ছে এক্সেপশনাল একটা স্ট্রাকচার, ঠিক আছে? অথবা দ্যাট হি হ্যাজ স্টোলেন বাই মাই ব্যাগ ইজ নোন টু আস। এখানে কি করা হয়েছে? এখানে হচ্ছে এই যে দ্যাট হি হ্যাজ স্টোলেন মাই ব্যাগ, এই পুরোটাকেই নাউন ধরা হয়েছে, এটাকে এখানে সাবজেক্ট হিসেবে জাস্ট বসাই দেওয়া হয়েছে, এরপরে ইজ নোন টু আস দেওয়া হয়েছে, ঠিক আছে? আই নো হোয়াট হি থিংস, হোয়াট হি থিংস ইজ নোন টু মি, ইট ইজ নোন টু মি হোয়াট হি থিংস, ঠিক আছে? তো এই কম্পাউন্ড এবং কমপ্লেক্স খুব একটা জটিল কিছু না, খুবই ইজি আছে, সুতরাং এটা আপনারা হচ্ছে এটা স্কিপ করলেও চলবে। তাহলে আমরা মোটামুটি হচ্ছে শেষ করে ফেলছি। এইখানে কিছু হচ্ছে আপনার এক্সাম্পল দেওয়া আছে, হু হ্যাজ ব্রোকেন দিস জগ, বাই হুম হ্যাজ দিস জগ বিন ব্রোকেন, এই ধরনের কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনি একটু এক্সাম্পল দেখে নেবেন। আচ্ছা, এখন আসেন, কিছু 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 আপনারা হচ্ছে দেখবেন, সেন্টেন্স দেখবেন যেগুলো আসলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না। যেমন ধরেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটার কি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়? কিন্তু তারপরেও বিভিন্ন গ্রামারিয়ানরা এটাকে এক্সেপশনাল নিয়ম হিসেবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছেন। কিভাবে? অনেস্টি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট পলিসি, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, এটা কোনো নিয়মের মধ্যে আসেও না, জাস্ট এটা এইভাবে করা হয়। যেমন অনেস্টি ইজ এ বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, তাহলে সততাকে সর্বোৎকৃষ্ট পন্থা বলে বিবেচনা করা হয়, ওই হিসেবে এই প্যাসিভটা করা হয়েছে, ঠিক আছে? তারপর দেখেন আরো কিছু এরকম হচ্ছে যে আপনার এক্সাম্পল আছে, এগুলা পড়া দরকার নাই। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি যে ডাস্ট হ্যাজ কভার্ড দ্য বুক, তাহলে এটার প্যাসিভ কি হবে? খুবই ইজি, দ্য বুক হ্যাজ বিন কভার্ড বাই ডাস্ট, দ্য বুক হ্যাজ বিন কভার্ড বাই ডাস্ট, ঠিক আছে? ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল, এইটা কি হবে? দেখেন এটা অনেকে ভুল করতে পারেন, ভুলে এই ডাস্টটাকে প্যাসিভ করতে পারেন, যেটা একদমই ভুল। দেখেন এখানে মূলত বাক্যটা কি? বাক্যটা হচ্ছে হি স্পিক্স ইংলিশ ওয়েল, এটা হচ্ছে মূল বাক্য। এটাকে যদি আপনি প্যাসিভ করেন তাহলে কি হবে? ইংলিশ ইজ স্পোকেন ওয়েল বাই হিম। তাহলে এটা যেহেতু ইন্টারোগেটিভ, তাহলে এই ইজটাকে সামনে বসাতে হবে, তাহলে ইজ ইংলিশ, ইজ ইংলিশ, ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ভয়েসের ক্লাস। আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাস করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ।